আসসালামু আলাইকুম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক? একটু কনফার্ম করতে হবে জাস্ট। জুম এবং ইউটিউব, যে যেখানেই যুক্ত আছো আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো। কি অবস্থা, সবার কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড একটু লেট হলো তোমাদের স্লাইড মেক করতে। সো ওভারঅল ইনশাআল্লাহ আমরা আজকে সুন্দর একটা ক্লাস করব এবং এই ক্লাসের পর তোমাদের আর সমস্যা থাকবে না, তোমরা অ্যাটলিস্ট অ্যানালাইসিসটা টোটালি বুঝতে পারবা এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা সলভ করে যাবা। ওকে। সো কে কে একদম ক্লাস করার নিয়তে আসছো আজকের ক্লাসে, এটা একটু বলো। তাহলে আমি শুরু করে দিচ্ছি। ক্লাস করার নিয়তে কে কে আসছো? অনেকে জাস্ট দেখতে আসবে, ঘুরে যাবে। সো আসলে তারা হয়তো চান্স পাবে, বাট খুব ভালোভাবে চান্স পাবে না। যেটা এক্সপেকটেশনের মতো করে তারা ওইভাবে পাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। সো ক্লাস করবা, লাস্ট পর্যন্ত করো, এটাই আমরা চাই। সাউন্ড পর্যাপ্ত আছে, সাউন্ড পর্যাপ্ত। একটু পরে শুনবা, এখনো স্লো কথা বলছি। সো একটু পরে হচ্ছে আমরা জোরে বলবো। তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাস করার জন্য যেহেতু প্রস্তুত, তো আমরা আজকের ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ এখন। দেখো, তাহলে আজকে আমরা হচ্ছে বাংলা ক্লাস নিয়ে আসছি এবং ধারাবাহিকভাবে তোমরা আশা করি রুটিন পেয়ে গেছো সবাই, তাই না? তো রুটিন পেয়ে গেছো, আমরা টোটাল 8টা ক্লাস তোমাদেরকে দিচ্ছি এবং 5টা ফাইনাল মডেল টেস্ট আমরা নিব, যেগুলো একদম ন্যাশনাল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড করে আমরা পরীক্ষাগুলো এবং ক্লাসগুলো নেওয়ার ট্রাই করছি এবং আজকের ক্লাসটা করার পরেই তোমরা অনেকটাই বুঝতে পারবা যে আসলে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করার ট্রাই করছি। ওকে। সো চলে আসি। আচ্ছা, আমি একটু জাস্ট দেখতে চাই ইউটিউবে যারা আছো তারা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ইউটিউবে যারা যুক্ত আছো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। এই তো ইউটিউবে অনেকেই যুক্ত আছো। একটাই নিয়ত ভাইয়া, ক্লাস করব। বুশরা রানী, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের স্বপ্ন, তোমাদের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হোক। থ্যাংক ইউ। যারা ক্লাস করার জন্য আসছো, and, অবশ্যই ক্লাস করো। দেখো, প্রথমত আজকে আমরা ক্লাসটা কিভাবে সাজিয়েছি, আজকের ক্লাসটা আমরা যেভাবে সাজিয়েছি সেটা একটু তোমাদেরকে বলি। তোমরা দেখো যে আমাদের বাংলায় বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য 20 মার্কস আছে। বাংলায় টোটাল কত মার্কস আছে? 20 মার্কস আছে। 20 মার্কস বাংলাতে আছে, ইংলিশে 20 আছে এবং হচ্ছে জিকে তে 20 আছে। সো আমরা ট্রাই করব আজকে বাংলায় 20 কোন কোন জায়গা থেকে আসে, কি কি টাইপের প্রশ্ন হয়। সো সবগুলো আমরা ইনশাল্লাহ ট্রাই করব একদম দেখিয়ে দেওয়ার জন্য, পাশাপাশি এর বাইরে কি কি পড়তে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। এবং এর বাইরে সাজেশন যদি পাইতে চাও তাহলে লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো না হলে কিন্তু সাজেশন দিব না। চলে আসি। তো আমরা প্রথমত কি দেখব, বিগত বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো থেকে আমরা দেখব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগে পরীক্ষা হয়েছিল, মাঝখানে আমরা জানি না যে পরীক্ষা হয়, তাই না? 14-15 সাল সেশন পর্যন্ত পরীক্ষা হয়েছিল। সো এই যে আগে চিন্তা ভাবনা করো কে রেকর্ডেড ক্লাস থাকবে কিনা। রেকর্ড থাকবে, বাট রেকর্ড করা অনেকটাই টাফ। আমি যদি এখন 2 ঘন্টা জুমে মানে লাইভ ক্লাস নেই, 2 ঘন্টা তোমরা হয়তো চাপে পড়ে ক্লাসটা করবা, বাট একা একা যখন দেখতে যাবা ক্লাসটা রেকর্ডেড, তখন দেখবা যে তোমার 2 ঘন্টা মানে মনে হবে 10 ঘন্টা ধরে ক্লাস করছো। সো এটা বাদ দিয়ে তোমরা, যাদের নেট ইস্যু নাই কিংবা অন্য কোনো প্রবলেম নাই, তারা হচ্ছে অবশ্যই অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করো। যতটুকু করতে পারো করো, বাকিটুকু হচ্ছে রেকর্ড থেকে দেখে নেবা। বাট পুরোটা রেকর্ডের আশায় যদি রেখে দাও তাহলে সাল্লাল্লাহ, এই পর্যন্তই সবকিছু। আমরা দেখো না ফোনে অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রাখি, গুরুত্বপূর্ণ স্ক্রিনশট। ওই স্ক্রিনশট আর জীবনেও দেখা হয় না, 10,000 12,000 পর্যন্ত গ্যালারিতে জমা হয়। সো এই কাজ করিও না। যা করার এখনই করবা, যতটুকু করার এখনই। ওকে। চলে আসি। আমি তোমাদেরকে বেশি ভোগান্তির মধ্যে ফেলবো না। সো দ্রুতই আমরা ক্লাস শেষ করব এবং তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে কোথায় কি আছে। চলো আমরা একটু দেখি, একদম সাল অনুযায়ী সবগুলা সুন্দর করে আমরা দেখব। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যু সন যথাক্রমে, এটা ছিল এ ইউনিটে অর্থাৎ সায়েন্সের জন্য 2001-2 সেশনে। সেই চিন্তা করছো 2001-2 তোমরা কোথায়?
অনেকে মায়ের পেটে, অনেকে নাই, তাই না? তো 2001-2 সেশনের প্রশ্ন এসেছিল রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং এখনো এটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু 2001-2 সেশন থেকে মানে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলাই নিয়েছি এমন না। যেগুলো এখনো আমাদের সাথে ম্যাচ করে, বাংলা ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, ওই টপিকগুলো যদি আমাদের থাকে, ওই চ্যাপ্টারগুলো যদি থাকে, তবেই না আমরা পড়বো। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আমি। সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করবা। সো প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে যখন দেখবা যে ওই আসছে সেই কবর থেকে, তারপরে হচ্ছে আসছে কোথা থেকে, হ্যাঁ, অনেকগুলো হচ্ছে আগের প্রাচীন কবিতা আছে, ইয়া আছে, গল্প আছে, সেগুলো থেকে প্রশ্ন, ওগুলো কি তোমার জন্য ইম্পর্টেন্ট? সো ওগুলা স্কিপ করে যাবা। যদি তুমি না বোঝো যে এটা আমার এইচএসসি সিলেবাসের সাথে ম্যাচ করে কিনা, না বুঝলে তুমি এখনো এইচএসসি ভালো করে পড়ো নাই। তার মানে হচ্ছে আমি জাস্ট এইটুকু মেসেজ দিতে চাচ্ছি যে আমার কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে প্রিভিয়াস যতগুলো প্রশ্ন আছে সব সলভ করতে হয় না। আমার বর্তমান কারিকুলামের সাথে, বর্তমান প্রশ্ন প্যাটার্নের সাথে কোনটা মিলে যায়, শুধু আমি সেটাই পড়বো। রোকেয়া সাখাওয়াত হোসেন এখনো আছে, তখনও ছিল, ভবিষ্যতেও থাকবে। সো এটা আমরা পড়বো। দেখো, এই ইউনিটে এটা ছিল, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এটা কত হবে? 1880-তে তার জন্ম এবং 1932-এ তার মৃত্যু। এখান থেকে আরো মানে কি প্রশ্ন আসতে পারে বলো তো? রোকেয়া দিবস আসতে পারে, সেটা জিকের জন্য ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। 9 ডিসেম্বর, তাই না? 1880 সালের 9 ডিসেম্বর তার জন্ম, আর 1932 সালের 9 ডিসেম্বর মৃত্যু। এছাড়া রোকেয়ার বিখ্যাত লেখনী যদি থাকে সেগুলো পড়বা। সব সময় মাথায় রাখবা, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো মানে তুমি পরীক্ষার হলে সব পাবা এমন না। তুমি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি তুমি পড়ে ফেলো, তাহলে অনেকটাই তোমার জন্য ইজি হবে। ভাইয়া, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দিবেন না? কোশ্চেন ব্যাংক তো আমরা বানাই না। আমরা কোশ্চেন ব্যাংক দিব কেমনে? কোশ্চেন ব্যাংক আমরা বানাই না। আমি এগুলো সলভ করাচ্ছি, এগুলো দেখো তোমরা। অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংক তো তোমাদের কাছে একটা হলেও আছে। তো আমরা এটা বুঝতে পারলাম। এই রিলেটেড প্রশ্ন আসতে পারে, রোকেয়ার উপন্যাস কয়টা, তারপরে হচ্ছে কি থেকে শুরু করে, তারপরে হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, এই টাইপের যেগুলো আছে এগুলো আমরা একটু করে দেখবো। এবারে চলে আসি। এবার কোথায় আসবো? এবার আসবো আমরা হচ্ছে সোনার তরী কবিতা। এই যে এটা হচ্ছে এ ইউনিটে, মানে সায়েন্সের 2001-2 সেশনে আসছিল। সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা? এটা কোন ছন্দে বলো তো? মাত্রাবৃত্ত ছন্দে। এই যে দেখো, একটু বোল্ড করে দেওয়া আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর, মাত্রাবৃত্ত ছন্দে। এরপর আমরা কি পাবো? এরপরে হচ্ছে আমরা পাবো সোনার তরীর পরে আমরা পাচ্ছি মোরগ শব্দটি কোন ভাষার শব্দ? মোরগ, মোরগ শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এখন আমরা অ্যানালাইসিস করে দেখেছি প্রতি বছরই এরা একটা স্ট্রাকচার মেনটেন করে, একটা ফরম্যাট মেনটেন করে পরীক্ষার প্রশ্নগুলা করে থাকে। সো আমরা ট্রাই করব সেই ফরম্যাটটা অনুসরণ করে। আমি তোমাদের জন্য অ্যানালাইসিস করে দিয়েছি, তোমাদেরকে কষ্ট করতে হবে না। আমি একটু পরে, তোমরা আগে প্রশ্নগুলা দেখে নাও, এরপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে আসলে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর লাস্ট পর্যন্ত যদি তোমরা থাকো, তোমাদেরকে আমি সাজেশনে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে। তো এখানে কি আছে? মোরগ শব্দটা ফার্সি ভাষার শব্দ, যদিও মোরগ শব্দটা খুব বেশি আসে না পরীক্ষায়, তারপরে এসেছিল। বাট আমাদের ফার্সি ভাষার শব্দ ফরাসি, আরবি, পর্তুগিজ, তুর্কি, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের উৎস অনুসারে যে শব্দগুলো আছে, বা আবার বিভিন্ন বিদেশি ভাষার শব্দগুলো, এটা আমরা অবশ্যই অবশ্যই পড়বো। আচ্ছা, মোরগ শব্দটা কি বলতো? মোরগ শব্দটা কি পর্তুগিজ নাকি ফার্সি? মোরগ শব্দ পর্তুগিজ নাকি ফার্সি? কেউ বলো তো একটু। ওকে। সো মোরগ মেবি পর্তুগিজ না ফার্সি, বলো। আচ্ছা, এটা একটু চেক দিয়ে তারপরে আমি তোমাদেরকে আপডেট জানাবো, ওকে? সমস্যা নেই, আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নগুলো একটু দেখাচ্ছি, এটা ব্যাপার না। ফার্সি হবে। এন্ড দেন আমরা চলে আসি এর পরের প্রশ্ন যেটা আছে সেটাতে যাই। আমরা জাস্ট আগে প্রশ্নগুলো দেখে নিই, এরপরে আমরা আরো হচ্ছে অনেক আলোচনা করব। আমি বই নিয়ে যাব, বাক্যটির নেতিবাচক রূপ কি? ওই যে আমরা ইংলিশে পড়ি না, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। সো জাস্ট আমাদের ইতিবাচক থেকে নেতিবাচক এইটা করা আর কি। আমি বই নিয়ে যাব, এটা হচ্ছে হ্যাঁ বোধক, হ্যাঁ সূচক, তাই না? তাহলে এটা কি হবে? এটা কি হবে তাহলে? আমি বই নিয়ে যাব, এটা হবে আমি বই না নিয়ে যাব না। মানে তোমরা ওই যে পড়ো নাই, কিছু মিনিং চেঞ্জ করে নেগেটিভ করা যায়, আবার কিছু হচ্ছে উইদাউট চেঞ্জিং মিনিং। তো কিছু হচ্ছে আমাদের অর্থ চেঞ্জ না করে চেঞ্জ করতে হয়, নেগেটিভ করতে হয়। সো এটা হচ্ছে আমি বই না নিয়ে যাব না। এবং আমি অ্যানালাইসিস করেছি প্রতি বছরই এই টাইপের প্রশ্ন এসেছে, মানে আমাদের বাক্য থেকে এসেছে প্রশ্ন। সেটা সরল, জটিল, যৌগিক হতে পারে, আবার হচ্ছে আমাদের ইয়া থেকেও হতে পারে,
এখান থেকে আমাদের যে সরল সাধারণ যে বাক্য প্রকারভেদগুলো আছে সেখান থেকে আসতে পারে। ওকে, এবার দেখো কোন বানান গুচ্ছ শুদ্ধ। এটাও এই ইউনিটে 2001-2 সেশনে এসেছিল। কোন বানান গুচ্ছ শুদ্ধ। শুদ্ধ বানান কোনগুলা বলো তো? শুদ্ধ বানান হচ্ছে যেটা মার্ক করে দেওয়া আছে। আমি এখানে হচ্ছে গণনা, অচিন্তনীয়, নৈমিত্তিক, এগুলো হচ্ছে শুদ্ধ। গণনা, অচিন্তনীয়, নৈমিত্তিক, আর এইখানে বাকি যেগুলো আছে অপশন, এগুলোতে তোমাকে এখন কি করতে হবে, টেস্ট করতে হবে যে আসলে কেন অশুদ্ধ হলো, কোনটা অশুদ্ধ। এইভাবে যদি তুমি দেখতে পারো, এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা কিন্তু এইচএসসি সিলেবাসের সাথে যায়। এইচএসসি সিলেবাসের সাথে ম্যাচ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো করা হবে। এটাই হচ্ছে তোমাকে মানতে হবে। সেটা হচ্ছে এখানে বানান শুদ্ধিকরণ আছে, তারপরে হচ্ছে উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ আছে, এগুলো তোমাকে পড়তে হবে। ওকে, দেন আমি জানি তোমরা এগুলো পারো, বাট আমি শুধু দেখাচ্ছি। এবার চলে আসো। উদ্ধৃত। উদ্ধৃত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তার মানে সন্ধি থেকে প্রতি বছরই প্রশ্ন এসেছিল, আমি এটা অ্যানালাইসিস করেছি। সো আচ্ছা, হাইড করে রাখা আসলে ওই সুযোগটা এখন আপাতত নাই, সময় কম। তো তোমরা পরে আবার চিল্লাবা যে আমাদেরকে তো যখন পিডিএফ তো পাবা তোমরা, তাই না? পিডিএফ তোমাদেরকে আমরা দিয়ে দিব। কোর্সে তো এনরোল করছো সবাই, তাই না? আমাদের কোর্সে আশা করি সবাই এনরোল করছো। ওখানে হচ্ছে আমরা কোর্সের ভিতরে সবগুলো পেয়ে যাবা। সো ওখানে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা যে আমার এখানে কি আছে, বা সঠিক উত্তর দেওয়া আছে কিনা, তখন তোমরা হচ্ছে শর্টকাটে সহজে পড়তে পারবা। তাহলে উদ্ধৃত কি হবে? উৎ যোগ ঋত হবে, উৎ যোগ ঋত। সন্ধি খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে আমরা কথা বলবো এটা নিয়ে। অসহ্য শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? এই যে দেখো, একটু আগে দেখলাম কি বানান শুদ্ধিকরণ, একটু আগে দেখলাম বানান শুদ্ধিকরণ, এখন দেখলাম সঠিক উচ্চারণ। কিভাবে আমি উচ্চারণ করব? অসহ্য, অসহ্য। হ্যাঁ, এটা হচ্ছে এর সঠিক উচ্চারণ। ওকে, ডান। এবার চলে আসো, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি, গলায় কোন কারক? এই যে গলায়টা কি, গলায় কোন কারক? এখন বলো তো, গলা বলতে কি, কোথায় দড়ি, কোথায় অতি চালাকের কোথায় দড়ি? গলায় দড়ি। কোথায়, কখন, কিংবা হচ্ছে আমার একটা বিষয় যদি বোঝায় তাহলে সেটা অধিকরণ কারক হয়। তোমরা অবশ্যই অবশ্যই কারক যারা পড়েছো, অধিকরণ কারক সম্পর্কে এই আইডিয়াটুকু অ্যাটলিস্ট আছে সবার। ওকে, দেন কি আছে? এই যে এইটা, এই যে আমরা যুক্ত বর্ণ ভেঙে দেখাও, ক্লাস 2-3-তে আমরা পড়ছিলাম। সো সেটা এখনো আছে। যুক্ত বর্ণ ভেঙে দেখানো ক্লাস 9-এর বইয়ে, 9-10-এর বই যেটা আছে ব্যাকরণ, সেখানে তোমরা দেখবা আছে। সো এটা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মা, তারপরে ব্রাহ্মণ, এগুলা বানানের মধ্যে এই যুক্ত বর্ণটা আছে, এবং এটা হচ্ছে হ যোগ ম। হ যোগ ম, শুধু হ যোগ ম না, এটা হচ্ছে হয় হসন্ত থাকতে হবে, হসন্ত চিহ্ন যদি না থাকে তাহলে বসন্ত আসবে না, হসন্ত না থাকলে কি হবে না, এইটা সঠিক হবে না। হয়তো অপশনের মধ্যে তুমি দেখবা হ যোগ ম আছে, আবার এরপরে নম্বর অপশনে আছে হ যোগ ম। তুমি মনে করছো হ যোগ ম এটাই তো কারেক্ট, এটাই মিশাইছো, কিন্তু নম্বরে তুমি দেখোই নাই যে হয় হসন্ত যোগ ম আছে, এই জন্য বি সিরিয়াস। এন্ড দেন কি আছে, ঘরে বাইরে। ঘরে বাইরে কোন সমাস? আচ্ছা, ঘরে বাইরে এটা কি বলতো? ঘরে বাইরে রবীন্দ্রনাথের উপন্যাস, তাই না? গোরা, ঘরে বাইরে, এগুলা কি উপন্যাস নাকি নাটক রবীন্দ্রনাথের? আচ্ছা, তো এইখানে আমরা কি পাচ্ছি, ঘরে বাইরে কোন সমাস? এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আমরা অলুক দ্বন্দ্ব সমাস বরাবরই বলে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাস। অলুক দ্বন্দ্ব হচ্ছে আমাদের মূল শব্দের সাথে বিভক্তি দুটোতেই যুক্ত থাকে। ঘর যোগ এ ঘরে, বাইরে, বাহির যোগ এ বাইরে, তাই না? বাহির যোগ এ বাইরে। আবার ওই যে মাছে ভাতে বাঙালি, পুঁটি মাছের কাঙ্গালি, মাছে ভাতে, দুধে ভাতে, জলে স্থলে, আকাশে বাতাসে, এগুলো সবগুলাই কি, সবগুলাই হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তার মানে এবার উদাহরণ চেঞ্জ হতে পারে, হয়তো সেম সমাসটাই থাকবে। তারপর চলে আসো, প্রকৃতি শব্দের বিপরীত শব্দ কোনটি? তার মানে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলোও আমাদের পরীক্ষায় আসে। তোমাদেরকে প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া প্রশ্ন কি খুবই কঠিন হবে? না, প্রশ্ন খুবই কঠিন হবে না। খুব সহজ হবে? না, খুব সহজে হবে না। প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড। প্রশ্ন হবে কেমন? প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড। তারা প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাগুলো নিয়েছিল সেই পরীক্ষাগুলোর আলোকেই তারা কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন মেনটেন করবে। কথা বোঝা গেল? এবং আমি এতটুকু বলতে পারি যে তোমরা অলরেডি তোমাদের যেগুলো পরীক্ষায় আসা সব পড়া শেষ করেছো। হয়তো কেউ মানে ওই সময় ঠান্ডা মাথায় উত্তর করবে, কেউ ঠান্ডা মাথায় উত্তর করতে পারবে না, দ্যাট এটাই হচ্ছে তার ডিফারেন্স। ওকে, ডান।
তাহলে আমরা এখানে কি পাচ্ছি? প্রকৃতি শব্দের বিপরীত শব্দ বিকৃতি। দেন কি আছে? অ্যাবঅরিজিনাল। অ্যাবঅরিজিনালের পরিভাষা কোনটি? অ্যাবঅরিজিনালের পরিভাষা হচ্ছে আদিবাসী। অ্যাবঅরিজিনাল, এই যে পারিভাষিক শব্দ আমরা পড়ি না, রেডিও, অক্সিজেন, হাইড্রোজেন, বাইসাইকেল, এগুলা পড়ি না আমরা? পড়ি। ফাইল মানে নথি, সেক্রেটারিয়েট সচিবালয়, এগুলো পড়ি না আমরা? পড়ি। তার মানে আমার এই পারিভাষিক শব্দটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে আসো, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। এতক্ষণ মোটামুটি আমরা বাংলা সেকেন্ড পেপার থেকে দেখছিলাম, বাট এবার কিন্তু বাংলা ফার্স্ট পেপার থেকেও আসে। এটা হচ্ছে এ ইউনিটের প্রশ্ন, 2002-03 সেশনের। 2-3 সেশনের কি আছে? প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। আমাকে একটু বলতে হবে, এই যে এখানে তো সুকান্ত ভট্টাচার্য এটা আছেই, বাট এইটা মূলত কিসের? এইটা মূলত এই লাইনটা বা এই চরণটা কোথায় আছে, কোন কবিতার মধ্যে আছে? একটু বলো দেখি, কে পারো? একটু বলো, কে পারো? একটু আমি দেখতে চাই। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। 18 বছর বয়স, থ্যাংক ইউ সো মাচ। 18 বছর বয়স ওইখানেই আছে। তার মানে 2002-03 সালেও এই পড়াটা ছিল, মানে এই কবিতাটা ছিল বইয়ের মধ্যে, বিধায় প্রশ্ন এসেছিল। এখনো এটা আসার সম্ভাবনা আছে। এটা না থাকলেও সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে অন্যান্য প্রশ্ন আসবে। কত বছর বেঁচে ছিলেন, তারপরে হচ্ছে কি কি লিখছেন, ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলা, তাই না? এবার চলে আসো, কবর কবিতার মূল ভাব। 2002-03 সেশনে কবর কবিতার মূল ভাব, ওইখানে তোর দাদির কবর কবিতা, কবর নাটক মুনির চৌধুরী, আর কবর কবিতা জসিম উদ্দিন, তাই না? তার মানে আমার এগুলো রিলেটেড যেগুলো পরীক্ষার আসার উপযোগী সেটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। আর কবর কবিতার মূল ভাব কি? বিয়োগ ব্যথা। দেখো ওখানে মৃত্যু নিয়ে আবার বলিও না যে মৃত্যু মানে হচ্ছে ওখানে তো মারা গেছে, ওইখানে তো দাদির কবর, মারা যায়, সবাই মারা যায়, তাই না? তার মানে মৃত্যুর বিবরণ নিয়ে না। এটা হচ্ছে একদম কমন সেন্সের ব্যাপার। যদি তুমি বলো মৃত্যুর বিবরণ, এটা কিন্তু একদম ভাষা ভাষা আইডিয়া। এটা হচ্ছে কি? বিয়োগ ব্যথা। দাদি চলে যায়, ফুপি চলে যায়, তাই না? আর যে সবাই চলে যায়, এটা হচ্ছে বিয়োগ ব্যথা। এবার চলে আসো, গৌরবের বিপরীত শব্দ কি? অলরেডি কিন্তু আমরা 2001-02 সেশনে একটা বিপরীত শব্দ পাইছি, আবারও পাইলাম, গৌরব, লাঘব। এবার চলে আসি অগ্নি শব্দের সমার্থক শব্দ। অগ্নি শব্দের সমার্থক কি? পাবক। এই যে আগুন, অগ্নি, তারপরে অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, এগুলা সব কি? সর্বভুক, তাই না? সর্বভুকও আছে। এই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের আগুনের সমার্থক শব্দ, আগুনের সমার্থক শব্দ। তার মানে আমরা এটা পাইলাম। অ্যান্ড দেন পবন শব্দের সন্ধি বিচ্ছেদ, অলরেডি আমরা আগের সেশনেও একটা সন্ধি বিচ্ছেদ পেয়েছি। আমি কিন্তু প্রত্যেক সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করার আসলে সুযোগ নাই, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখানোর ট্রাই করছি যে আসলে কি কি প্রশ্নগুলো আসতে পারে বা আমার কোন কোন টপিক থেকে আসে। তুমি যদি টপিক ধরতে পারো তাহলে তুমি অনায়াসেই ভালো করতে পারবা। এইটুকু বিশ্বাস নিজের প্রতি রাখো। ঠিক আছে। পবন শব্দের সন্ধি বিচ্ছেদ, প যোগ অন। পবনের পরিবর্তে এবার আসতে পারে কি? লবণ আসতে পারে, লো যোগ অন, লবণ। লো যোগ অন, লবণ, প যোগ অন, পবন, তারপরে গই যোগ অক, গায়ক, নই যোগ অক, নায়ক, এগুলো আসতে পারে না? আসতে পারে। তার মানে আমরা এগুলো পড়বো। পৃথিবীর চির পৃথিবী চিরস্থায়ী নয়, এটা পৃথিবীর হয়ে গেছে, এটা না। পৃথিবী চিরস্থায়ী নয়। হ্যাঁ, পৃথিবী চিরস্থায়ী নয়, এটা কি হবে? এই নেতিবাচক বাক্যের অস্থিরূপ কোনটি? এই নেতিবাচক বাক্যের অস্থিরূপ কোনটি? এটা আমাকে একটু বলতে হবে। পৃথিবী চিরস্থায়ী নয়, এটার অস্থিবাচক মানে কি? ইতিবাচক মানে কি? অ্যাফার্মেটিভ। পৃথিবী অস্থায়ী। পৃথিবী অস্থায়ী মানে কি? চিরস্থায়ী নয়, এটাই তো। ওকে, ডান। এবার চলে আসো, উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি? উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি? দেখতেই পাচ্ছ, নির্ণয়। এখন তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কি লাগবে? উপসর্গ সম্পর্কিত যত প্রশ্ন আছে সবগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। উপসর্গ কয়টা? উপসর্গ কয়টার আগে তোমাকে হচ্ছে দেখতে হবে যে আসলে উপসর্গ বাংলাও আছে, সংস্কৃত আছে। বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, খাঁটি বাংলা উপসর্গ আছে 21টা। কি কি? অ, অঘা, অজ, অনা, আ আর আনাব, ইতি, উন বা উনা, কদ, কু, নিপাতি, বিভর, রাম, শশা, সুহা, শেষ। 21টা। এরপরে আমার কি আছে? সংস্কৃত আছে, প্রপরা, অপসম, নিয়নু, অবনির, দুর্বি, অধি, সুত, পরিপ্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই তো 20টা হয়ে গেল, তাই না? তারপরে ফার্সি আছে কয়টা? 10টা, কার, দর, নানিম, ফি, বদবে, বর্ব, কম। আরবি আছে 4টা,
আম খাস লা গড়। এরপরে কি আছে, ইংরেজি আছে চারটা, তার মানে টোটালি তোমাকে এগুলো মুখস্থ রাখতে হবে, তাহলেই তুমি পারবা। আর নিযন্তটা কি, নিযন্তটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত। নিযন্ত নিজ যোগ অন্ত, নির্ণয়, নি আছে এখানে উপসর্গ, পরাজয় পর আছে, তারপরে হচ্ছে সমগ্রতে আছে সম, তাই না? ব্যাস, মুখস্থ থাকলেই পারবা। সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ, আমি ট্রাই করছি, তোমাদের যেহেতু সময় কম, তোমরা তোমাদের মতো করে সময়গুলো কাজে লাগাও। আর আমি হচ্ছে আমার জায়গা থেকে যতটুকু না বললেই নয়, আমি শুধু তোমাকে টপিক ধরিয়ে দিয়ে চলে যাব। অ্যান্ড এর বাইরে তোমাদের যে সাজেশন দেওয়ার সেটা আমি দিয়ে দিব, যদি তোমরা ধৈর্য সহকারে ভিব্রেইনার আয়োজিত এই ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করতে পারো। যেহেতু আমরা একদম টোটালি ফ্রি করে দিয়েছি, আমরা টোটালি তোমাদেরকে ক্লাস এতগুলা দিচ্ছি, পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। সো তারপরে তোমরা চান্স পাও ভালো ভালো কলেজে ভালো ভালো সাবজেক্ট নিয়ে, এটা আমরা চাই। অ্যান্ড এই জন্য তোমাদেরকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, আর কিছু না। আমরা আর কিচ্ছু চাই না। তুমি চান্স পেয়ে যদি আমাদেরকে জানাও, তাও আমরা মানে বেজান না, না জানাইলেও বেজান না। ওকে, চলে আসো। সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ, আমি একটু দূর থেকে নিচ্ছি ক্লাস, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট আমার অন্যান্য যে টিচাররা আছে তারা সবাই স্টুডিও থেকে ক্লাস নেবে। তার মানে পরবর্তী ক্লাসগুলো টোটালি হিট হতে যাচ্ছে। আসো, সমষ্টিবাচক বিশেষ্য, আমাদের এই যে পদের যে প্রকারভেদ আছে, সমষ্টিবাচক বলতে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন আমার কমন নাউন হতে পারে, কালেকটিভ নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য হতে পারে, আবার ভাববাচকও আছে। তার মানে এই যে বিশেষ্যের শুধু এই তিনটা টাইপ থেকেই মোটামুটি হয়, সমষ্টি, ভাববাচক, গুণবাচক। এবার যেহেতু এখানে তোমার সমষ্টিবাচক ছিল দুই তিনে, তার মানে তোমাকে এই রিলেটেড যা আছে এগুলো পড়তে হবে। সভা, সভার মধ্যে কি একজন দুইজন মানুষ থাকে? অনেক মানুষ থাকে, তাই না? এই জন্য এটা হচ্ছে সমষ্টিবাচক। এবার চলে আসো এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের পরিভাষা কোনটি? এক্সিকিউটিভের পরিভাষা মানে পারিভাষিক শব্দ, অলরেডি কিন্তু আরো একবার আমরা পেয়েছি পারিভাষিক শব্দ, নির্বাহী। এরপরে ব্যবস্থাপক কি হতে পারে? ম্যানেজার, তাই না? ওকে, এবার আসো বোমা শব্দটি কোন ভাষা থেকে আগত, মানে আগে, আগে হচ্ছে এই যে বোম মারামারি বেশি হইতো তো, হরতাল টরতাল বেশি হইতো, তো এগুলাই হচ্ছে বেশি পরীক্ষায় ছিল। বোমা এখন একটা দেখাই যায় না, এরকম শব্দ আসে না পরীক্ষায়। তো বোমা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে পর্তুগিজ। এবার দেখো, তুমি কি খাবে, তুমি কি খাবে, এই বাক্যের কি হলো? এই কি এর কোনো চেঞ্জ আছে? যার ব্যয় নাই তাকে বলা হয় অব্যয়। অব্যয় আমরা বলি, যার কোনো ব্যয় নাই তাকে অব্যয় বলি। তো তুমি কি খাবে, এই কিটা হচ্ছে অব্যয়। সিভিল সোসাইটি, এটাও আমাদের এই ইউনিটের 2003-04 সেশনের প্রশ্ন। সিভিল সোসাইটি মানে পারিভাষিক শব্দ। এটা কি বলতো? এটা সভ্য সমাজ হবে না, এটা সভ্য সমাজ না, এটা হচ্ছে সুশীল সমাজ। এটা কি হবে, আমি এখনই একটু তোমাদেরকে এটা কারেকশন করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। এটা হচ্ছে আমার সভ্য সমাজ না, এটা হবে কি, এটা হবে সুশীল সমাজ। দেখো কারেকশনের প্রয়োজনে এটা বোল্ড করে দেওয়া আছে, এটা তোমাদের জন্য একটু বোল্ড করে দিয়েছি। ওকে, তাহলে এটা কি হবে? সুশীল সমাজ হবে। এরপর চলে আসো কোথায়, কুড়ি। কুড়ি শব্দটি, কুড়ি শব্দটি কোন ভাষার শব্দ? কুড়ি শব্দটি কোন শ্রেণীর বা কোন ভাষার? এটা হচ্ছে আমাদের দেশি শব্দ। কুড়ি হচ্ছে দেশি শব্দ, আশা করি সবাই এটা পারবা। কুড়ি কি? ডাব, তেঁতুল, ঝিঙ্গা, গঞ্জ, তাই না? কুড়ি গাড়ি, ডাব, তেঁতুল, ঝিঙ্গা, গঞ্জ এগুলা। তারপরে ন্যাড়া, ধু- আহ তারপরে কি আছে, ধুতি, টোপর, এগুলা সবগুলোই কি দেশি শব্দ। ওকে, পাতিলেবু শব্দটি গঠিত হয়েছে কি কিভাবে? এটা 2003-04 সেশনের প্রশ্ন। তো এখানে বলছে কি উপসর্গ যোগে পাতি লেবু, পাতি লেবু, এই পাতি, পাতিটা হচ্ছে আমাদের উপসর্গ যোগ, উপসর্গ বিধায় আমাদের কি হয়েছে উপসর্গ যোগে। আমাকে একটু বলতে হবে, এই পাতি এটা আসলে কোন উপসর্গ বলো তো, বলো, এটা কোন উপসর্গ? উপসর্গ যোগে তো বুঝলামই। আমরা বাংলায় পড়ি না, কদ কু নি পাতি বি ভর রাম শ সা সু হা, তাহলে কি কদ কু নি পাতি, ওখানে পাতি আছে, এটা হচ্ছে খাঁটি বাংলা। থ্যাংক ইউ সো মাচ, এই তো তোমরাই ভালো জানো আমার চেয়ে। ওকে, এবং এখান থেকে আরেকটা প্রশ্ন সেট হইতে পারে এই যে পাতি দিয়েই,
পাতি নেতা বলি না আমরা? পাতি নেতা মানে কি, বড় বড় নেতা? না, পাতি নেতা মানে কি, এরা হচ্ছে টোকাই মাস্তান। গ্রামে গঞ্জে যারা হচ্ছে একটু নেতামি করে না, এরা হচ্ছে সেই নেতা। এবং এটা এই যে পাতি হাঁস যদি বলি, এটা কি বড় হাঁস? না, এটা ছোট হাঁস। পাতি বলতে ছোট বুঝায়। পাতি লেবু, তারপরে হচ্ছে পাতি নেতা, পাতি হাঁস, আবার কি জানি আছে, পাতি শিয়ালও আছে মনে হয়। ওকে। সো এই পাতি কি অর্থে? ক্ষুদ্র অর্থে। পাতি ক্ষুদ্র অর্থে। সবাই কি আমার কথা বুঝতে পারছো ঠিকঠাক ভাবে? বলো, সবাই আমার কথা ঠিকঠাক বুঝতে পারতেছো, না কারো বিরক্ত লাগতেছে? আমাকে দেখা যায় ওই যে স্ক্রিনের এক কোণায় দেখা যায়, তাই না? সো কারো বিরক্ত লাগলে একটু বলতে পারো। বলেও লাভ নাই, ক্লাস শেষ করতে হবে তারপর বলবা। এবার দেখো, দেখবার ইচ্ছা এক কথায় প্রকাশ, এই যে এক কথায় প্রকাশও পরীক্ষায় আসে। এক কথায় প্রকাশও পরীক্ষায় আসে, এবং এখন এটা আরো বেশি চমকপ্রদ টপিক। সো দেখবার ইচ্ছা, এটা ওই সময় এগুলোই আসছিল, তো এখন চেঞ্জ হবে। এটা হচ্ছে দীর্ঘা, তাই না? এরপর চলে আসো, প্রত্যক্ষ উক্তির জন্য ব্যবহৃত হয় কোনটি? প্রত্যক্ষ উক্তির জন্য ব্যবহৃত হয়, প্রত্যক্ষ উক্তির জন্য, প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, আমরা ন্যারেশন তো পড়ছি তাই না? ডিরেক্ট স্পিচ অর ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট স্পিচ অর ইনডিরেক্ট ন্যারেশন। সো এই যে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশনে, অর্থাৎ প্রত্যক্ষ উক্তিতে আমরা কি করি, উদ্ধৃতি চিহ্ন ইউজ করি না? উদ্ধৃতি চিহ্ন আমরা কমা কোটেশন বলি না? সো এখানে আমরা কোটেশন ইউজ করি, মানে উদ্ধৃতি চিহ্ন ইউজ করি। উদ্ধৃতি চিহ্ন ইউজ করি। তবে এটা বোঝা গেল কোথা থেকে, বিরাম চিহ্ন থেকে প্রশ্ন হতে পারে, আবার উক্তি থেকেও প্রশ্ন হতে পারে, তবে উক্তি থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না। এবার আসো, তুফান কোন ভাষা থেকে আগত শব্দ? ওই যে একটু আগে বললাম, বোম বোম মেরে উড়ে দেয়। এরপরে তুফান, আগে তুফান ঝড় এগুলো বেশি। তো তুফান কোন ভাষা থেকে আগত শব্দ? তুফান হচ্ছে আরবি ভাষা থেকে আগত শব্দ। তুফান আরবি ভাষা থেকে আগত শব্দ। ইউটিউবে যারা আছো সবাই কি আমার কথা ঠিকঠাক বুঝতে পারতেছো? ইউটিউব, ইউটিউববাসী একটু রেসপন্স করো, তাহলে আশা করি ভালো লাগবে, বাট বেশি রেসপন্স করা যাবে না। হালকা একটু রেসপন্স করো। এন্ড ওকে, ডান। সো হি টেক্স আফটার হিজ ফাদার, এই যে দেখো এই প্রশ্নটা 2003-04 সেশনে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল, অথচ এই প্রশ্নটাই গত মেবি 2 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। সেম প্রশ্নটাই। হি টেক্স আফটার হিজ ফাদার, হি টেক্স আফটার হিজ ফাদার ট্রান্সলেশন মানে বঙ্গানুবাদ করা। জাস্ট এই যে ইংলিশে আমাদের সেন্টেন্সটা দেওয়া আছে, এটার বাংলা অনুবাদ করতে হবে। বাংলা অনুবাদটাই কি আছে এখানে? আহ, সে আহ, সে দেখতে তার পিতার মতো। এখানে হি টেক্স আফটার তার পিতার দেখাশোনা করে, এমনটা কিন্তু না। এইটা সেটা না, এটা কি, সে দেখতে তার পিতার মতো, মানে তার পিতার মতো, সে তার পিতার মতো, এটা। ওকে, একদম ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন এটা। এবার চলে আসো, তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবি কাকে ভুলতে পারেন না? এটা 5-6 সেশনের প্রশ্ন, এ ইউনিটের, সায়েন্সের। অনেকে বলতেছো ভাইয়া খালি সায়েন্সের গুলাই দেখাচ্ছেন, একটু পরে আর্টসেরও দেখাবো। সেম, আমি জাস্ট মিলাচ্ছিলাম যে তোমাদের আসলে কোশ্চেন প্যাটার্ন বা টপিক গুলা সেম আছে কিনা। এইটা তোমরা উত্তর দাও তো, এটা আমি ফাঁকা রাখছি, বলো। তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবি, এটা হচ্ছে সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতা থেকে। তো তার স্বামীকে ভুলতে পারেন না, বসন্তকে ভুলতে পারেন না, শীতকে, নাকি প্রিয়জনকে ভুলতে পারেন না? কাকে হবে বলো তো? তোমাদের উত্তর দেখতে চাই। বলো, প্রিয়জনকে, শীতকে, তারপর হাউসব্যান্ডকে, এটাও লেখো। আচ্ছা, হাউসব্যান্ডও লেখছে একজন নাকি? নট হাজব্যান্ড, এটা হচ্ছে হাউসব্যান্ড। ওকে, দিলাম। প্রিয়জন, শীত, বসন্ত, লও ঠেলা, চারটাই দিচ্ছ। চারটাই উত্তর দিয়ে দিচ্ছ, তাহলে কোনটা নিব কও? চারজন যদি চারটা বলো। দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে, আমি জানি এটা কনফিউজিং কোশ্চেন। সো কনফিউজিং কোশ্চেনটার ব্যাপারটা হচ্ছে তোমার, এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে শীতকালে তার স্বামী মারা যায়। স্বামী খুবই প্রিয় একজন ব্যক্তি ছিলেন, প্রথম স্বামী। সো এখন তিনি খুবই, সেই দিক থেকে তুমি চিন্তা করো, এক হচ্ছে শীতকালে মারা যায়, তোমরা বলবা শীত। আবার বলবা যে স্বামী মারা গেছে, তাহলে স্বামী। আবার বলবা কি যে স্বামী তোর প্রিয়জন, তার মানে হচ্ছে প্রিয়জন। তিনটাই কিন্তু এখানে কনফিউজিং, বাট বসন্ত তো হবেই না। তিনটা, এই তিনটার মধ্যে কি হবে?
এখানে হয়তো ম্যাক্সিমাম জায়গায় তোমরা শীতকে দেখবা। তো এটা শীতকে হওয়ার যুক্তিটা খুব একটা কম, কারণ তিনি ভুলতে পারেন না, শীতকে ভুলতে পারেন না এমন না, তিনি তার প্রিয়জনকে ভুলতে পারেন না। এখন প্রিয়জন বলতে স্বামী বলুক আর জামাই বলুক, যাই বলুক না কেন, এটা একটু পরে আসে। আগে হচ্ছে প্রিয়জন। এখানে আমি যদি বলি সর্বোৎকৃষ্ট উত্তরটা হচ্ছে প্রিয়জনকে ভুলতে পারছেন না। শীতকে ভুলতে পারে নাই না, ওখানে কি ঘটনাটা ছিল বলো তো? বসন্ত আসছে তিনি জানেন না, শীতের পরে তো বসন্ত আছে, তার মানে শীত এখনো গেছে কিনা এটা তার মাথায় নাই। কিসের কারণে বলতো? তার স্বামী যে মারা গেছে, প্রিয়জন মারা গেছে, এইটার টেনশনে এখন পর্যন্ত তিনি স্বাভাবিক হইতে পারেন নাই। তার মানে শীতের ব্যাপারটার চেয়ে প্রায়োরিটি পাবে প্রিয়জনকে। তবে এই প্রশ্নটা হয়তো এখন যদি আসে, সেই ক্ষেত্রে কি হবে, এতগুলা মানে এই যে কনফিউজিং উত্তরগুলো থাকবে না, এখানে হয় শীতকে থাকবে না হলে প্রিয়জনকে থাকবে। যেটা অপশনে থাকবে সেটা উত্তর দিবা, আর যদি সবই থাকে তাহলে কি দিবা, প্রিয়জনকে দিবা। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এবার দেখো, ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত হয়। ইতর প্রাণীর বহুবচনে, বহুবচন বলতে এখানে বচন থেকে প্রশ্ন আসছে, এক বচন আর বহুবচন, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। তাহলে এখানে কি ইতর প্রাণী বলতে কি তারা খুব কথা বলতে পারে এমন কিছু? ইতর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে পাল, জুথ এগুলো ইউজ হয়। তাহলে এখানে পাল হবে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, পাল। এবার আসো যোগরুর শব্দ। আমরা শব্দের একটা টাইপ আছে আমাদের, সেটা হচ্ছে যৌগিক শব্দ, রুর বা রুরি শব্দ এবং যোগরুর শব্দ। এই তিনটা টাইপ আছে। সো এখানে আদিত্য আসছে, বাট এটা অনেকটাই টাফ ছিল, এটা 2011-12 সেশনের প্রশ্ন। এটা 2011-12 সেশনের প্রশ্ন। তুমি লক্ষ্য করো, এখানে ছিল যোগরুর শব্দ, তার মানে এবার আমার যৌগিক শব্দও আসতে পারে, কিংবা আমার আসতে পারে রুর বা রুরি শব্দও আসতে পারে। তাহলে আমার এই জায়গাগুলো থেকে পড়াশোনা করতে হবে। অলাবু থেকে লাউ হওয়ার কারণ কি? এটা 2011-12। আস্তে আস্তে কোশ্চেন প্যাটার্ন খানিকটা চেঞ্জ হয়ে যায়। তোমরা 1, 2, 3, 4 সালে কি এগুলো পাইছো? নাই, ছিল না। আমাকে একটু বলতে হবে এই টপিকটা কোন টপিকের, মানে এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে বলো তো? অলাবু থেকে যে লাউ হলো, এটা কোথা থেকে আসছে বলো? ইয়াস, থ্যাংক ইউ সো মাচ সামিয়া, নবনীতা, সুশীল, দীপি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন থেকে, ধ্বনি পরিবর্তন থেকে। ইশরাত জাহান তৌরা, সাদিয়া শিরিন, নাজমিন নাহার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো পারো। এটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন থেকে। তোমরা ধ্বনি পরিবর্তন তো অবশ্যই পড়ছো তাই না? বিশেষ করে আমাদের করছে যারা যারা ছিলা নার্সিং এ। সো তোমাদের এগুলো পড়ানো হয়ে গেছে। এই তো অনেকেই যুক্ত আছো আমাদের ইউটিউবে, 172 জন, আমি সহ অবশ্য। তো ইউটিউবে যারা আছো, তোমরা কি কোনো কারণে মন খারাপ করছো? হ্যাঁ, একটা আপুর ক্লাস করেছি, আপু বলছে শীতকাল হবে, বাট আমি তো ভেঙে বললাম তাই না? ওকে, থ্যাংক ইউ। এবার আসো, তাহলে এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনে যে অলাবু, লাবু, লাউ, এরপরে কিন্তু এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তার মানে এটা হচ্ছে আমাদের স্বরলোপ, যেটাকে আমরা এখানে বর্ণলোপ বলছি, স্বরলোপ, আদি স্বরলোপ, আদি স্বরলোপ। ওকে, এবারে মূর্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? মূর্ত, বিমূর্ত। এরপরে দ্বীপ শব্দের সমার্থক কোনটি? দ্বীপ। দেখো এখানকার দ্বীপ বানানটা আর এখানকার দ্বীপ বানানটা কিন্তু আলাদা আছে। সমার্থক শব্দ আমাকে পড়তে হবে। দ্বীপ বলতে হাতি, আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে পড়াই না, ওইতে ঐরাবত, ঐরাবত মানে হাতি। আর হাতির পায়ের নিচে কি? বড়াইয়ের বিচি। ওকে, সো এখানে আমাদের হাতি, হাতির আমাদের সমার্থক শব্দ নয়। তোমরা প্রশ্ন লক্ষ্য করবা, এখানে আমার কি বলছে, প্রশ্ন আমাকে কি বলছে? প্রশ্ন আমার মানে সমার্থক শব্দ নাকি সমার্থক শব্দ নয়, বিপরীত শব্দ নাকি বিপরীত শব্দ নয়, কি বলছে এটা আমাকে আগে বুঝতে হবে, আগে দেখে নিতে হবে ভালো করে। তাহলে এখানে যেহেতু নয় বলছে, তার মানে তিনটা হয় আর একটা নয়, কোনটা নয় ওইটা বের করতে হবে। হস্তি,
মানে হাতি, ঐরাবত হাতি, বারণ মানেও হাতি। তাহলে দ্বীপ মানে এই দ্বীপ সেটা না, এটা হচ্ছে চারদিকে জল বেষ্টিত, মাঝখানে কি, এটা ফাঁকা জায়গা, এটাই তো। মাঝখানে কি, মাঝখানে স্থল, চারদিকে জল মাঝে স্থল, এটাই তো দ্বীপ। বাবারে, সায়েন্সের বাকিগুলা দেন ভাইয়া, মানবিকের দিবেন না ভাইয়া? দেবো তো, সবই দিব। সামনে ক্লাস অনেক আছে, আরো 7টা ক্লাস আজকে জাস্ট আমি আল্লাহ ভরসা করে শুরু করে দিলাম। এবার দেখো, সোনার তরী কবিতায় কৃষকের প্রত্যাশা, অলরেডি আমরা সোনার তরী থেকে আরো একটা প্রশ্ন পাইছি, তাই না? সোনার তরী কবিতায় কৃষকের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণ কি? নৌকায় ঠাঁই না পাওয়া। তার মানে তার ধান নিয়ে চলে যায়, তাকে হচ্ছে নৌকায় স্থান দেয় না, তো নৌকায় ধান উঠাই নিয়ে তাকে চলে যায়, নৌকায় ঠাঁই না পাওয়া। ওকে। এখন সোনার তরী, রবীন্দ্রনাথের সোনার তরী কোথায় বসে লিখে সোনার তরী কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই টাইপের প্রশ্ন যেগুলো আছে এগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। ও আচ্ছা, এটা কি? আচ্ছা আচ্ছা। তো ইউটিউবে যারা আছো বা এখানে যারা আছো, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তোমরা চাইলে হচ্ছে চ্যানেলে ঘুরে আসতে পারো, এবং আমাদের মেইন চ্যানেলের পাশাপাশি তোমরা এখানে সাজেশন পেয়ে যাবা। ন্যাশনাল পরীক্ষা পর্যন্ত আমরা বিভিন্ন সাবজেক্টের ছোট ছোট সাজেশন গুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। জাস্ট ইউটিউবে সার্চ করবা শাহিনস স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড, এটা সার্চ করলেই চলে আসবে আমার চ্যানেল। অ্যান্ড দেন তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখিও, তাহলে হচ্ছে তোমাদের যে কোনো টপিক, যে কোনো, যখনই আমার যেটা মনে হবে যে এটা তোমাদের সাজেশন দেওয়া উচিত, তখনই আমি সাজেশন আমাদের মেইন চ্যানেলের পাশাপাশি আমার চ্যানেলেও যাবে। সো চ্যানেল একান্তই তোমাদের জন্যই। সো তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই, যদি ভালো লাগে গিয়ে ঘুরে আসো। ওকে, এটা আর কিছু বলছি না। অ্যান্ড নিচের কোনটি বহুবচন বাচক শব্দ? নিচের কোনটি বহুবচন বাচক শব্দ? প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার তোমরা এখানে লক্ষ্য করো। প্রথমত গুণবান আছে, ধনবান আছে, মেহেরবান আছে, সাহেবান আছে। এখন এই যে ব্যাপারগুলা, গুণবান এটা একটা জাস্ট শব্দ, ধনবান, ধন আছে যার, এটা একটা শব্দ, মেহেরবান, মেহেরবানি করেছে, তাই না, মানে দয়া করেছে এমন। আর সাহেবান মানে কি? সাহেবান মানে কি বলো? সাহেব বিবি আমরা এগুলা বলি না, সাহেব থেকে সাহেবান, এটা হচ্ছে আমাদের বহুবচন করা হচ্ছে, এটা হচ্ছে বিদেশি, বিদেশি ভাষা থেকে এটা আসছে। সো এটা হলো বহুবচন বাচক, আর বাকিগুলো আমাদের সিম্পলি কোনো হচ্ছে ইয়া। ভাইয়া এখানে কি শুধু সায়েন্স আর আর্টস এর জন্য? বাবারে, সি ইউনিটের কি তোমার এখানে কমন সাবজেক্ট বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে, এগুলোর ক্লাস সবার জন্য। আর কমার্সে যারা আছো তোমরা, তোমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যেটা আছে এটা নিজে থেকে পড়তে হবে একটু, এইটা একটু নিজে থেকে তোমাদের পড়তে হবে। বুঝতে পারছো? এর বাইরে যদি মনে হয় আমাদের যে তোমাদের জন্য আমরা একটা ক্লাস নিব, ট্রাই করবো এর মাঝে দেওয়ার জন্য। ওকে। সো তারপরেও মন খারাপ করিও না। সো ক্লাস করো, তোমাদের জন্য তো, সবার সবার জন্য এই ক্লাসগুলো নিচ্ছি। এবার চলে আসো, লাপাত্তা। তোমাদের ক্লাস লাপাত্তা হয়ে গেছে। সো লাপাত্তা শব্দের লা উপসর্গ এসেছে যে ভাষা থেকে? লাপাত্তা শব্দের লা উপসর্গ এসেছে কোথা থেকে বলো তো? লা উপসর্গ এসেছে আরবি থেকে, ওই যে বললাম চারটা, চারটা কি কি? আম খাস লা গর, আম খাস লা গর, আম খাস লা গর। ওকে। এবার চলে আসো, কোন বানানটি অশুদ্ধ? দেখো, শুদ্ধ নাকি অশুদ্ধ এটা ভালো করে দেখতে হবে, শুদ্ধ নয় নাকি অশুদ্ধ নয়, কি বলছে প্রশ্ন, প্রশ্ন ভালো করে দেখতে হবে। এই যে তোমরা ঠান্ডা মাথায়, এই যে আমার এখানে অনেক নার্সিং এর স্টুডেন্ট আছো যারা চান্স মিস করেছো কোনো কারণে, তোমাদের প্রিপারেশন ভালো ছিল কিন্তু তোমরা মিস করছো কেন? এই তাড়াহুড়া করতে গেছো, একটু ব্যস্ততা দেখাইতে গিয়ে। কেউ হচ্ছে রোল নাম্বার এক, আমার এক স্টুডেন্ট সে বলল যে সে নাকি হচ্ছে 10 মিনিট এমনি খেয়ে ফেলছে, তার ভয়ে হাত কাঁপতেছিল, এমন একটা অবস্থা, চিন্তা করা যায় কও? এই পর্যায়ে এসে কেন হাত কাঁপবে, এবং সে সে হচ্ছে মেবি 61 নম্বর পাইছে, পেয়ে তার হচ্ছে চান্সার হইলো না। তার মানে ওই 10 মিনিট যদি সে ওয়েস্ট না করতো বা ভয় ভীতির মধ্যে না থাকতো, তাহলে তার চান্সটা কিন্তু এমনিতেই হয়ে যেত, অনেক ভালো করতে পারতো। ঠিক আছে। সো অবশ্যই ভয় ভীতির মধ্যে থাকা যাবে না, তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করবা। খুবই খারাপ লাগে যখন তোমরা কোনো কারণে হচ্ছে ভুল করে আসো, বা রোল মিশাও, মিশাতে ভুল করো, অথবা হচ্ছে সিরিয়ালটা মেনটেন করতে পারো না, তখন খুবই খারাপ লাগে আমাদের। তাহলে আমার এখানে বানান শুদ্ধ অশুদ্ধ কি বলছে, কোনটি শুদ্ধ নয়, কোনটি অশুদ্ধ নয়, কিংবা কোনটি সঠিক,
এগুলা যখন বলবে তখন অবশ্যই অবশ্যই ভালো করে প্রশ্নটা দেখতে হবে। তাহলে অশুদ্ধ বানান কোনটা? এই যে ভুবন, ভুবনে আমাদের কি হবে? রস্য উকার হবে। পুরস্কার দন্ত স, বহিষ্কারে মূর্ধন্য ষ, ত্রিভুজে রস্য উকার, সব ঠিকঠাক আছে। না, এনিউতে নেগেটিভ মার্কিং নাই, সব মিশাবা, একদম মনের মাধুরী মিশিয়ে সব মিশাই দিয়ে আসবা। এবার দেখো কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এটাই যে তোমাদের বি ইউনিট চলে আসছে, এটা হচ্ছে বি ইউনিটের। এটাও তো বি ইউনিট, বি ইউনিট 2014-15 সেশন, 14-15 সেশনের প্রশ্ন। শুদ্ধ অশুদ্ধ। এরপরে এখানে বাগধারা, বি ইউনিট মানবিক। বাগধারা কি বলছে? এই যে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল এবং এই প্রশ্নগুলোও আসতে পারে তোমাদের। কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা? কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা? তার মানে এখানে চারটা যে অপশন আছে, তিনটা সেম হবে, একটা ভিন্ন হবে। তিনটা কি হবে? সেম হবে, একটা ভিন্ন হবে। তাহলে দুধের মাছি, সরি দুধের মাঝি হয়ে গেছে, দুধের মাছি হবে আর কি। দুধের মাছি, চিনির বলদ, বসন্তের কোকিল, আর হচ্ছে সুখের পায়রা, সুখের পায়রা। আমি আমি একটু কারেকশন করে দেই। তোমরা কি বুঝতে পারতেছো প্রশ্নটা? বলো তো একটু, তোমরা প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। দুধের মাছি। ওকে, ডান। সো দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা, মানে কি এগুলা সব সুখের সময় আসে, সব সুখের সময় আসে, দুঃখের সময় কষ্টের সময় আসে না। চিনির বলদ সারা বেলা, মানে সে কাজ করে সারা বেলায়, সে কাজ করে, কাজ করতে করতে ও আর হচ্ছে তোমার ইয়া করতে পারে না, ফল ভোগ করতে পারে না। এটা হচ্ছে চিনির বলদ, কলুর বলদ আছে, এগুলা তোমরা পড়ে নিবা। এবার দেখো কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার ঘটে। এটা কি টপিক থেকে আসছে প্রশ্ন বলো তো? কোন টপিক থেকে আসছে এটা একটু বলো তো তোমরা শুনি। এটা আছে আমার নত্য সত্যবিধান থেকে, নত্য এবং সত্যবিধান থেকে এসেছে। তার মানে নত্য সত্যবিধানটাও আমার জন্য ইম্পর্টেন্ট, নত্য সত্যবিধানটাও আমার জন্য ইম্পর্টেন্ট। তৎসম, এটা তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও আমাদের মূর্ধন্য ন বলো আর মূর্ধন্য স বলো, এটার ব্যবহার হয় না। আর বিদেশি শব্দে তো কোনোভাবেই মানে যুক্তিসঙ্গত না, কোনোভাবেই হয় না। তারপর গরমিল শব্দটি, গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গ যোগে গঠিত হয়েছে? গরমিল, ওই যে গরমিল, কার দর না নিম ফি বদবে বর্ব কম, কার দর না নিম ফি বদবে বর্ব কম। এটা হচ্ছে কি? ফার্সি। বাট এখানে গড় আছে কোথায়? আম খাস লা গড়, আম খাস লা গড়, এটা হচ্ছে আরবি উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, আরবি উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? লিঙ্গান্তর হয় না কিসের বলো? এই যে আমাদের লিঙ্গ থেকে আসছে, অর্থাৎ জেন্ডার থেকে প্রশ্ন আসছে। তোমরা সারা বছর যারা নার্সিং এ পরীক্ষা দিচ্ছ, সারা বছর হচ্ছে রাষ্ট্রপতির লিঙ্গ নিয়ে টানাটানি এমন অবস্থায় ছিল, বাট প্রশ্ন কিন্তু আসে নাই। হ্যাঁ, প্রশ্ন আসে নাই। আমি বলছিলাম ভাই ওটা একবার ভুল করে দিয়ে দিছে তোমাদের জন্য। তো তোমরা এত বেশি কনফিউজড যে কি বলবো। তো এরপরে আর এটা থেকে প্রশ্নই আসে নাই, তাই না? এরপরে হচ্ছে আমাদের লিঙ্গান্তর। তার মানে লিঙ্গান্তর থেকে বিশেষ করে যেটা আসে সেটা হচ্ছে আমাদের নিত্য লিঙ্গ, অর্থাৎ নিত্য লিঙ্গ বলতে হয় নিত্য পুরুষবাচক, না হলে নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক না হলে নিত্য স্ত্রীবাচক। সো এখানে কবিরাজ, কবিরাজ হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, যেটা লিঙ্গান্তর আসলে হওয়ার সুযোগ নাই। নিত্য মানে কি? যেটা চেঞ্জ হবে না। হ্যাঁ, যেটা পুরুষবাচক সেটা পুরুষবাচকই হবে, এটার স্ত্রীবাচক হওয়ার সুযোগ নাই। যেটা স্ত্রীবাচক সেটা স্ত্রীবাচকই হবে, সেটার পুরুষবাচক হওয়ার সুযোগ নাই। ওকে, কথা ক্লিয়ার? তার মানে আমার এখানে কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার, এগুলো সবগুলাই হচ্ছে নিত্য পুরুষবাচক। আবার ওইদিকে আমাদের কি কি আছে বলতো? নিত্য স্ত্রীলিঙ্গ বা নিত্য স্ত্রীবাচক শব্দ কি কি আছে? ওখানে আমাদের শাকচুন্নি আছে, ডাইনি আছে, হ্যাঁ এগুলা এগুলা আছে। এন্ড দেন হচ্ছে বিধবা আছে, সধবা আছে, এও আছে, দাই আছে। এই সবগুলোই কি? সবগুলোই হচ্ছে নিত্য, নিত্য স্ত্রীবাচক। সো নিত্য স্ত্রীবাচক এবং নিত্য পুরুষবাচকটা ভালো করে পড়বা। এবার দেখো কোনটি বিরাম চিহ্ন নয়? আমরা পড়ে থাকি সবসময় হাইফেনটাও বিরাম চিহ্ন, তাই না? বাট হাইফেনটা অ্যাকচুয়ালি বিরাম চিহ্ন নয়।
এটা আমাদের বি ইউনিটের 2014-15 সেশনের প্রশ্ন। মহিলা কবিরাজ থাকলেও কাজ হবে না। হিন্দু সম্প্রদায়ে যারা আছে অনেকে কি করে, অনেকে হচ্ছে ঢাক বাজায় না মেয়েরা, তাই বলে মেয়েদেরকে আর ঢাকি বলা যাবে না, এটা ব্যাকরণ সমর্থন করে না। ব্যাকরণ সমর্থন করে না। তাহলে বিরাম চিহ্ন নয় কোনটি? এটা হচ্ছে হাইফেন, এবং ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে হাইফেন বিরাম চিহ্ন হিসেবে প্রচলিত থাকলেও বিরাম চিহ্ন নয়। সাধারণত সমাসবদ্ধ শব্দের অর্থ সুস্পষ্ট বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়। আমরা ওই যে বললাম না, তোমার মাছে ভাতে, দুধে ভাতে, তারপরে জলে স্থলে আকাশে বাতাসে, নদ নদী খাল বিল, হ্যাঁ, এগুলোর মাঝে কি হয়, হাইফেন যুক্ত হয়। এটা জাস্ট আমাদের সমাসবদ্ধ শব্দ বোঝাতে বা শব্দের অর্থ ঠিক রাখতে এটা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এটা কোনো বিরাম চিহ্ন নয়। ওকে, এবার দেখো টলারেবল। টলারেবল শব্দের অর্থ কি? টলারেবল শব্দের অর্থ মানে পারিভাষিক শব্দ থেকে আসছে। পারিভাষিক শব্দ এটা কি হবে? এটা হচ্ছে ওমা হাইফেন জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন কি আর হচ্ছে তোমার বিরাম চিহ্ন কি, একই তো জিনিস। মানে অ্যাকচুয়ালি নয়, বাট আমরা পড়ি যে এটাও হয়, তাই না? তাহলে টলারেবল অর্থ হচ্ছে সহনীয়। সহনীয় মাত্রা আমরা পড়ি না, সহনীয়। সো এটা হচ্ছে সহ্য করার একটা ক্ষমতা আছে, সেইটা সহনীয়। এরপর কি? এরপরে দেখতে পাচ্ছি ওস্তাদ। জি ওস্তাদ বলেন। সো ওস্তাদ কোন ভাষার শব্দ? ওস্তাদ হচ্ছে আরবি ভাষার শব্দ, আমরা ওস্তাদ বলি ওস্তাদ জি। সো ওস্তাদ আরবি ভাষার শব্দ। এরপর চলে আসো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। ওই সময়ে ছিল, এখনো আছে, বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের। এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের ব্যাপক পড়াশোনা আছে, ব্যাপক পড়াশোনা করতে হবে। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি চিন্তা করছো? কারক বিভক্তি আসছে কোথা থেকে? কারক বিভক্তি আসছে আমার বাংলা সেকেন্ড পেপারে, মানে বাংলা সেকেন্ড পেপারের প্রশ্ন ফার্স্ট পেপারের ইয়া টপিক থেকে আসছে। তো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণ কারকে সপ্তমী। কেমনে? কহিল বিষাদে মানে কি, বিষাদের স্বরে, বিষাদের সুরে বলছে অরিন্দম। এটা জাস্ট ওই যে একটা উপকরণ হিসেবে বা হচ্ছে একটা মাধ্যম হিসেবে, বা কি রকম ফিলিংস হয় এই টাইপের যদি কিছু বোঝায়, সেটা করণ কারক হয়। সেটা কি হয়? করণ কারক হয়। তারপর কি আছে? উম করণ কারক হলো করণে সপ্তমী। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? এটাও নাকি এক কথায় প্রকাশ কও। এটা আসার কথা জিকেতে। ওকে, সো 60 বছর পূর্তি, আমি তোমাদেরকে হয়তো এটা একটা ইয়া দিয়ে দিব আরেকবার। তোমাদের এখানে রজত জয়ন্তী আছে, হীরক জয়ন্তী আছে, সুবর্ণ জয়ন্তী আছে, সার্ধ শত জয়ন্তী আছে, শতবর্ষ আছে। সো এরকম 25 বছর পূর্ণ হলে, 50 বছর পূর্ণ হলে কি বলে, 60 বছর পূর্ণ হলে কি বলে, 75 বছর পূর্ণ হলে কি বলে, 100 বছর, 150 বছর, এগুলো আছে না বিভিন্ন জয়ন্তী আমরা পালন করি। সো এই জয়ন্তী গুলো তোমরা একটু পড়ে নিবা, এটা পড়তে তেমন সময় লাগবে না, জাস্ট একবার একটা চার্ট দেখলেই হয়ে যায়। আমি দিয়ে দিব, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে 60 বছর হলে হীরক জয়ন্তী। ব্যাকরণের নিয়ম বহির্ভূত প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে বলা হয় কি? বলো, এখানে এটাকে কি বলে? ব্যাকরণের নিয়ম বহির্ভূত প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে কি বলা হয়? মানে ব্যাকরণের নিয়ম মানে না, এটা অনেকবার বলছি আমি আমার ক্লাসে, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। এটা শুধু নিপাতন না, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, এটা আর কি। সন্ধিতে আমরা এটা দেখি, নিপাতনে সিদ্ধ সন্ধি। এরপর আছে বিষণ্ণ শব্দের বিপরীত শব্দ কি? বিষণ্ণ শব্দের বিপরীত শব্দ, বি ইউনিট 14-15। বিষণ্ণ, প্রসন্ন, বিষণ্ণ, প্রসন্ন। ওকে, তারপর কোন মৌলিক শব্দের, সরি, কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে? কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে প্রকৃতি। আমরা, এটা আসছে কোথা থেকে? প্রকৃতি প্রত্যয় থেকে। প্রকৃতি হচ্ছে প্রথম অংশটা, আর প্রত্যয় হচ্ছে পরের অংশটা, তাই না? এখানে আমাদের নাম প্রকৃতি বা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রকৃতি এটাও আছে। আর একটা হচ্ছে আমাদের তদ্ধিতান্ত শব্দ বলি আমরা এটাকে। আর একটা কি? কৃদন্ত, কৃদান্ত। আর একটা হচ্ছে তদ্ধিতান্ত, কৃদন্ত অ্যান্ড তদ্ধিতান্ত। ওকে,
তাহলে মৌলিক শব্দের যে অংশটাকে আর ভাঙা যায় না কোনোভাবে, এটাকে বলা হয় হচ্ছে প্রকৃতি, এবং এটা ইম্পর্টেন্ট। আমরা প্রাতিপদিক পড়ি না, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, এটাও যেমন ইম্পর্টেন্ট, এটাও তেমন ইম্পর্টেন্ট। এবার চলে আসো, কোন কবিতাটি সংলাপ প্রধান? কোন কবিতাটি সংলাপ প্রধান? বি ইউনিট 13-14 সেশনের প্রশ্ন। সংলাপ প্রধান আমরা পড়েছি, দেখছো, তাহারই পরে মনে মেবি হচ্ছে 2বার বা 3বার এসেছে মানে আজকের এই ক্লাসটার মধ্যেই। তার মানে তাহারই পরে মনে কবিতাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহারই পরে মনে কবিতাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া, প্রশ্ন বা পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে? আচ্ছা, শর্ট সিলেবাসের কথাটা কেন আসে? লেখা আছে কোথাও? কোথাও লেখা আছে শর্ট সিলেবাস? নাই তো। তাহলে কেন সিলেবাস? তোমাদের অ্যাডমিশন টেস্টে সিলেবাস কখনো ইয়া হয় না, শর্ট ফুল হয় না। হয়তো জাহাঙ্গীরনগর একবার বলছিল শর্ট সিলেবাস, বাট ঘুরে ফিরে ফুল সিলেবাসের প্রশ্ন করছে। এরকমই হয়। তো পড়ে যাও বেশি ভাই, বেশি পড়ে যাও না, যে সময় আছে পড়ো, সময় তো আছে। তো অবশ্যই অবশ্যই পড়ো, পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, হ্যাঁ। আমি জানি তোমরা প্রচুর পড়াশোনা করো, ভালো স্টুডেন্ট সবাই, বাট তোমরা ওই ঠান্ডা মাথায় ওই সময় থাকতে পারো না, এটাই হচ্ছে তোমাদের ব্যাড হ্যাবিট। তোমাদের ব্যাড হ্যাবিট হচ্ছে এটাই, যে তোমরা ওই সময় কি করতে পারো না, ঠান্ডা মাথায় পড়াশোনা ঠিক মানে পরীক্ষাটা দিতে পারো না। ওকে, ডান। সো এবারে তার এরপরে মনে আমরা পাইলাম প্রশ্ন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ যেসব টপিক আমরা পেয়েছি। এইবার আমরা চলে আসলাম আমাদের আসল জিনিসে, মানে মাখন মাখন, মধু না, মধুর যুগ শেষ। সো আমরা এতক্ষণ ধরে, তোমরা একটু চিন্তা করো তো, আমরা এতক্ষণ ধরে তো মানে পড়াশোনা করলাম, আমরা এতক্ষণ ধরে মানে আমি তো আসলে সবগুলোই তোমাদের এখানে ক্লাসে সলভ করে দিলে তোমরাও বিরক্তি মানে বিরক্ত বোধ করবা। পাশাপাশি হচ্ছে আমারও ক্লাসটা আসলে কন্টিনিউ করা অনেকটাই টাফ হয়ে যায়। তো এই জন্য আমি কি করলাম, এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সায়েন্স এবং আর্টস, ওই কমার্সেরও সেম। সো সব মিলে যদি আমরা ট্রাই করি, দেখা যাবে যে সেম টপিক গুলোই প্রশ্ন হয়। প্রশ্ন কেমনে করে জানো? আমি বলি তোমাদেরকে, একটু শোনো, জাস্ট 1 মিনিট। এই যে আমি এখন হচ্ছে সায়েন্সের কোশ্চেন করব, আমার পাশে আর একজন বসছে, উনি আর্টসের কোশ্চেন করবে। যখন আমার বাংলা, ইংলিশ আর পাশে হচ্ছে কমার্সের আর একজন বসছে, 3জন টিচার পাশাপাশি বসছেন। বসার পর ওনারা প্রথমত একটা টপিক সিলেক্ট করছেন যে আমি প্রশ্ন করব তাহারই পরে মনে থেকে, তাহারই পরে মনে থেকে প্রশ্ন করব। সো ওই টপিকটা থেকেই তাদের 3জনকেই প্রশ্ন করতে হবে, এবং প্রশ্ন হবে ভিন্ন ভিন্ন। এটাই হচ্ছে আসল কাহিনী, আর কিচ্ছু না। আমি প্রশ্ন করলাম তাহারই পরে মনে, এটি কোন ধরনের কবিতা, সংলাপ নির্ভর, তাই না? পাশের জন বলল, তাহলে আমি এটা দিব যে তাহারই পরে মনে কবিতাটিতে কবি আহ, কি ভুলে যান, বা হচ্ছে কি ভুলে গেছেন, এই টাইপের প্রশ্নটা, ওই যে স্বামীর বা প্রিয়জনের কথাটা, তাই না? আরেকজন পাশে বলছে যে আমি তাহলে এখানে ওই তাহারই পরে মনে থেকেই আসবো, বাট এর কবি পরিচিতি থেকে আসবো, যে সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মারা যান, সৈয়দ নেহাল হোসেন, তাই না? কবে মারা যান। এইভাবেই প্রশ্ন সেট হয়। তার মানে ভয় পাওয়ার কিছু নাই, যেটা কমন সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং জিকে, ঠিক এইভাবেই তোমাদের প্রশ্ন হবে। তার মানে তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? বলিও না যে ভাইয়া আমাদের তো মানে সায়েন্সের বললেন, আর্টসের বললেন, কমার্সের তো বললেন না কি কি হবে। সেম সেম টপিক। তুমি দেখবা এখানেও এক কথায় প্রকাশ, ওখানেও এক কথায় প্রকাশ, এখানেও বাগধারা, ওখানেও বাগধারা, এখানেও বিপরীত শব্দ, ওখানেও বিপরীত শব্দ, জাস্ট চেঞ্জ হয় একটু, এই এতটুকুই, আর কিছু না। এবার চলে আসি আমরা কি কি পাইলাম এবং কোনটা কতটা ইম্পর্টেন্ট, দেখো একদম সুন্দর করে তোমাদেরকে আমি দিয়েছি, সুন্দর করে দিয়ে দিয়েছি। আহ তোমরা এখান থেকে দেখে নাও। কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম, এটা হয়তো এখন প্রশ্ন আপডেট হচ্ছে অনেকদিন পরে ন্যাশনালের পরীক্ষা, তার মানে এটা আমাদের লাগবেই। কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম আমার এটা লাগবে, এবং এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে, এবং আজকে আমার স্লাইডে যতটুকু আছে ততটুকু পড়লেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, আর লাগবে না। এইচএসসি এর গদ্য পদ্য নাটক উপন্যাস, নাটক উপন্যাস খুব বেশি আসে না, বাট এবারে আসতে পারে, হয়তো আসলে আসতে পারে। এরপরে হচ্ছে আমাদের কি আছে, গদ্য পদ্য থেকে প্রশ্ন আসবে। আমি গদ্য পদ্যের প্রশ্ন কিছু মানে স্কিপ করেছি, কেন বলো তো? এটা কেউ বলতে পারবা আমি কেন বিগত সালের প্রশ্ন থেকে গদ্য পদ্যের প্রশ্নগুলা নেইনি? না নেয়ার কারণ বলো, আমি একটু শুনতে চাই। আর কত কথা বললি, তাই না, একটু শুনি তোমাদের কাছ থেকে, কেন নেই নাই?
উম, বলো। তেমন ইম্পর্টেন্ট না, কাছাকাছি আছো। ইয়াস, সাদিয়া শিরিন বলছে এখন এর সাথে রিলেটেড নয়। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। রাইট। নিউ অ্যাড করছে গদ্য পদ্য নাজমিন নাহার, থ্যাংক ইউ। মানে হচ্ছে কি, আমার ওই সময় হয়তো একটা কবিতা ছিল, সেই কবিতাটা এখন নাই, আমার মানে বাপ দাদারা পড়ছিল, আমি পড়ি নাই। ওই সময় একটা কবিতা ছিল, একটা গল্প ছিল, যেটা ওই সময়ই সেটা থেকে প্রশ্ন হয়েছিল, এখন তো ওটা থেকে হওয়ার কোনো যুক্তি নাই। এখন হবে কোথা থেকে? ওই রিলেটেড প্রশ্ন হবে, তবে এখন যেগুলো আছে সেইগুলো থেকে। বিধায় আমি তোমার ফার্স্ট পেপার থেকে প্রশ্নগুলো নেই নাই, তার মানে এই না যে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হবে না, শুধুই সেকেন্ড পেপার থেকে হবে না। সেকেন্ড পেপার যেহেতু চেঞ্জ হয় না, টপিক তো আর চেঞ্জ হয় না, তাই না? প্রশ্ন কিছু চেঞ্জ হয় বাট টপিক চেঞ্জ হয় না, এই জন্য আমি তোমাদেরকে ম্যাচ করে পড়াইলাম। আশা করি সবগুলাই তোমরা বুঝতে পারছো। সিলেবাস চেঞ্জ হয়েছে, টপিক চেঞ্জ হয়েছে, অনেক কিছু, তাই না? এখন আমার গদ্য পদ্য থেকে 5-6টা প্রশ্ন আসবে। গদ্য পদ্য থেকে 5-6টা প্রশ্ন আসবে, কোথা থেকে আসতে পারে? বিশেষ করে তারই পরে মনে থেকে আসতে পারে, তাহারই পরে মনে থেকে আসতে পারে, বিভীষণের প্রতি মেঘনাদ থেকে আসতে পারে, এরপরে অপরিচিতা থেকে আসতে পারে, ওইদিকে হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স থেকে আসতে পারে, তারপরে হচ্ছে জসিমউদ্দিন থেকে একটু আসতে পারে, বেগম রোকেয়ার সম্পর্কিত আসতে পারে, নজরুলের সম্পর্কিত আসতে পারে, এরপরে মধুসূদনের বিভীষণের প্রতি মেঘনাদ থেকে আসতে পারে। সো এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে, এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এন্ড দেন কি আছে? শব্দের শ্রেণী বিভাগ প্লাস মিশ্র শব্দ। মিশ্র শব্দ তোমাদের এখানে আসে নাই এখন পর্যন্ত, আসার সম্ভাবনা কম। তবে শব্দের শ্রেণী বিভাগ থেকে আমরা অনেকগুলা দেখছি, তাই না? বিদেশি শব্দ, ফার্সি, পর্তুগিজ, আরবি, তারপরে হচ্ছে আমাদের তুর্কি, এগুলো থেকে আমরা দেখেছি, ফার্সি, ফরাসি, এগুলা থেকে এটা পড়বো। আবার রুর বা রুরি, যোগরুর এবং যৌগিক শব্দ এখান থেকেও একটু পড়বো। দেশি শব্দটা একটু ভালো করে, দেশি শব্দটা একটু বেশি করে পড়বো। ওকে। দ্বিরুক্ত শব্দটা দেখো, 1 স্টার মানে ওয়ান, 1 মার্কস আসতে পারে, এটা হচ্ছে 3 স্টার, এটা ইম্পর্টেন্ট না। দ্বিরুক্ত শব্দ তেমন আসে নাই, তবে আসলে আসতে পারে। কি বলছে ভাইয়া? নার্সিং এর বাংলা হট সাজেশনস পড়লে কি এনাফ? হ্যাঁ, এনাফ, ইনশাল্লাহ এনাফ। তবে এই যে আমি যেটা টপিক এখানে দিচ্ছি, এই টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা, মানে এগুলো আগে পড়বা, এরপরে যদি আরো কিছু পড়তে চাও পড়বা। নার্সিং বাংলা সাজেশন পড়লেই হবে, নার্সিং বাংলা সাজেশন পড়লেই হবে, তবে ফার্স্ট পেপারে একটু ফোকাস করতে হবে। শেষ, এতটুকুই। এবার আসো পদ প্রকরণ। পদ প্রকরণ থেকে আমাদের আসবে বিশেষ্য পদের মধ্যে, বিশেষ করে আমরা যেটা দেখলাম, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, এখান থেকে প্রশ্ন হবে। এরপরে আমাদের সর্বনাম থেকেও আসতে পারে, এরপরে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ থেকেও আসতে পারে। তাহলে পদ প্রকরণ অবশ্যই অবশ্যই ভালো করে আমরা পড়বো। ধ্বনি পরিবর্তন থেকে আমাদের একটা প্রশ্ন থাকবে এখন। ধ্বনি পরিবর্তনে আমাদের অপিনিহিতি থাকতে পারে, ধ্বনি বিপর্যয় আসতে পারে, বিষমীভবন, সমীভবন, এগুলো আসতে পারে। সো এগুলো আমরা ভালো করে পড়ে নিব। ওকে, ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? তোমাদের সামনে অ্যানালাইসিস করেছি, চিন্তা করছো? তোমাদের সামনে অ্যানালাইসিস করেই তোমাদেরকে দিয়েছি। সন্ধি, সন্ধি মোস্ট ইম্পর্টেন্ট, সন্ধি মাস্ট আসবে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেটা থেকেই পরীক্ষা দাও না কেন, সন্ধি একটা পাবাই। অ্যান্ড সন্ধি থেকে বিশেষ করে তোমরা নিপাতনে সিদ্ধ সন্ধি পড়বা, তারপরে বিসর্গ সন্ধি পড়বা, এছাড়া হচ্ছে অন্যান্য কিছু সন্ধি এখানে আমাদের আজকের ক্লাসে আছে, এগুলো পড়লেই হবে। উপসর্গ মাস্ট, উপসর্গ থেকে তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে, এবং আজকের ক্লাসে যা যা আছে এগুলো পড়লেই হবে। বাক্য প্রকরণ, বাক্যের প্রকারভেদ থেকে তোমরা অবশ্যই অবশ্যই পড়বা, বাক্যের রূপান্তরটা একটু পড়ে নিবা। এখান থেকে প্রশ্ন আসতে পারে। লিঙ্গান্তর মাস্ট, 1 মার্কস থাকবে, লিঙ্গান্তর 1 থাকবে, বিশেষ করে নিত্য পুরুষবাচক নাকি নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষ পুংলিঙ্গ নাকি নিত্য স্ত্রীলিঙ্গ, এটা পড়বা। এটা পড়লেই এখান থেকে 1 মার্কস পেয়ে যাবো আশা করি। এরপর কারক বিভক্তি, কারক বিভক্তি থেকে 1 বা 2 মার্কস থাকার সম্ভাবনা আছে। এখন তোমরা দেখলা একটু আগে, বিভীষণের প্রতি মেঘনাদ থেকে একটা প্রশ্ন দিয়ে ওইটাকে বলছে কোন কারক, তার মানে তোমার এই প্রশ্নটা গতানুগতিক আমাদের সেকেন্ড পেপারে যে উদাহরণগুলো থাকে সেগুলোই থেকে আসবে এমন না। তুমি যদি কারকের মানে সিস্টেম বুঝতে পারো, কিংবা হচ্ছে শর্টকাট যদি তোমার মনে থাকে, তাহলে তুমি অনায়াসেই বের করতে পারবা, সেটা যে কোনো এক্সাম্পল দিক না কেন। তারপর কি আছে? কারক বিভক্তির পরে হচ্ছে আমাদের সমাস। সমাসে 1 অথবা 2 মার্কস থাকবে।
এবং ইদানিং সমাজ থেকে প্রশ্ন হবে। বিশেষ করে আমি যদি বলি তোমাদেরকে, আজকের ক্লাসে আসলে সবকিছু পড়ানোর সুযোগ নাই, আমি শুধু একটু বলে দিচ্ছি তোমাদেরকে, এবং আমি জানি তোমাদের ম্যাক্সিমামেরই এগুলো পড়া আছে, ম্যাক্সিমামেরই পড়া আছে। আচ্ছা, তাহলে একটা কমেন্ট এতক্ষণ করতে হয় না, আমি তো কমেন্ট দেখতেছি, বাট সবগুলোতে আসলে এত সময় দেওয়া দিলে তো হবে না, তাই না? তোমাদের কমেন্ট এত কেন বুঝি না। আমাদের কোর্সে যারা যারা আছো, মানে বিগিনার যে কোনো কোর্সে যারা আছো পেড কোর্সে, তো তোমরা সেই কোর্সের মধ্যে যে পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি আবারও দাও, প্র্যাকটিস এক্সাম দাও, পাশাপাশি সেগুলো সলভ করো, সাজেশন যেগুলো দেওয়া আছে এগুলো পড়ো, এর বাইরে তেমন প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ঠিক আছে? তোমাদের ন্যাশনালে ন্যাশনালে যা আসবে তার চেয়ে অনেক বেশি আমরা কোর্সে পড়িয়েছি। সো তোমরা কোর্সের স্টুডেন্ট হয়ে এখানে যদি এখনো এগুলা প্রশ্ন করো তাহলে হয়? কও। হ্যাঁ, চলে আসো। আমি সবার কমেন্ট দেখতেছি, বাট সবার কমেন্ট পড়ি না। সমাস, সমাস থেকে আমরা এক দুই এক দুই পাবো মোটামুটি এখান থেকে। ওই যে কর্মধারয় সমাসের ক্ষেত্রে যদি আমরা যাই, তারপরে হচ্ছে অলুক দ্বন্দ্বতে যাব আমরা, হ্যাঁ। অলুক দ্বন্দ্ব কর্মধারয়ের মধ্যে বিশেষ করে উপমান উপমিত, এরপরে হচ্ছে আমাদের রূপকটাও পড়ে নিবা। আর অব্যয় আমাদের হচ্ছে এর পাশাপাশি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় আছে, মধ্যপদলোপী বহুব্রীহি আছে। সো এই জায়গাগুলো একটু ভালো করে পড়বা। ক্লাস প্রতিদিন, নন স্টপ ক্লাস, নন স্টপ ক্লাস। ঠিক আছে? তোমাদের জন্য আমরা এত কিছু দিচ্ছি, তারপরেও তোমরা চান্স পাও, ভালো করো। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় এখান থেকে সিম্পলি একদম নর্মাল প্রশ্ন হতে পারে একটা। তারপরে হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ মাস্ট, 1 মার্কস থাকবে। তুমি বিএসসি ডিপ্লোমা, সরি, কি বললাম, তুমি সায়েন্স আর্টস কমার্স যেটাই হও না কেন, পারিভাষিক শব্দ থেকে 1 মার্কস থাকবে। সমার্থক শব্দ মাস্ট, 1 মার্কস থাকবে। বিপরীত শব্দ মাস্ট, 1 মার্কস থাকবে। তার মানে এই তিনটা পড়লেই কিন্তু 3 মার্কস পেয়ে যাচ্ছ। অনুবাদ তুমি দেখবা একটু, অনুবাদের ক্ষেত্রে হচ্ছে তুমি অনুবাদ থেকে 1 মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর কি আছে? তারপরে বাচ্য আর উক্তি, উক্তি থেকে আমরা একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন পেয়েছি, সো উক্তিটা একদম ভাষা ভাষা একটু আইডিয়া নিয়ে রাখবা। এরপরে এক কথায় প্রকাশ, এটা খুব ভালো করে পড়বা। এক কথায় প্রকাশ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এক কথায় প্রকাশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং অনেক বেশি সম্ভাবনা আছে এখান থেকে। বাগধারা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা মোটামুটি এই টপিকগুলো যদি পড়তে পারি, আর হয়তো আমাদের কয়েকটা আছে, একটু দেখি আমরা কি আছে আর। ইয়াস, এই যে শেষ। আচ্ছা, শেষ মানে কি, আমার টপিক শেষ? টপিকগুলো আরেকবার একটু দেখে নাও তো, এদের সাথে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। এই যে এইটা কি কি, কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম, গদ্য পদ্য পড়বো, শব্দের শ্রেণীবিভাগ পড়বো, তারপরে দ্বিরুক্ত শব্দ পড়তে হবে না, পদ প্রকরণ ধ্বনি পরিবর্তনটা পড়বো, এরপরে হচ্ছে আমরা সন্ধি পড়বো, উপসর্গ পড়বো, বাক্য প্রকরণটা পড়বো, বাক্য রূপান্তরটা একটু দেখবো, লিঙ্গান্তর মাস্ট, কারক বিভক্তি মাস্ট, সমাস ভাস্ট। এরপরে হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয় ভাষা ভাষা পড়বো, পারিভাষিক শব্দ আমরা মাস্ট পড়বো, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অনুবাদ অবশ্যই অবশ্যই পড়বো। বাচ্য উক্তি, বাচ্চটা তেমন আসে নাই যেহেতু এখন পর্যন্ত, সো না আসার একটু সম্ভাবনা আছে, তবে আমরা একটু দেখে নিলে ভালো, সেফ জোনে থাকবো এবং পুরোপুরি মার্কস পাওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। উক্তি অবশ্যই অবশ্যই আমরা ভালো করে পড়বো, একদম জাস্ট সিম্পলি আইডিয়া রাখলেই হবে। এক কথায় প্রকাশ অবশ্যই অবশ্যই ভালো করে পড়বো, অ্যান্ড বাগধারা মোটামুটি ভালো করে পড়বো। বলো, এখন সব ঠিকঠাক? তোমরা কি সিলেবাস পাও নাই? তোমাদের পরীক্ষার মানে আমরা ক্লাস কবে কি কি নিব, পরীক্ষা কি কি নিব, এটা কি তোমরা সিলেবাস পাও নাই এখনো? দিয়ে দিয়েছি তো, সব তো দিয়ে দিয়েছি। এগুলা দেখো, তারপরে তো আর প্রশ্ন করতে হয় না ভাই। বিব্রেনারি স্টুডেন্ট যারা, তারা তো জানে যে আমাদের সব সিলেবাস অনুযায়ী সব হচ্ছে আমাদের রুটিন ওয়াইজ হয়। প্রশ্ন করতে হবে না, ওগুলা দেখবা তাতেই হয়ে যাবে। আজকে কেন পরীক্ষা, পরীক্ষা আজকে কেন হবে? বুঝি না। এবার চলে আসো, উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের ছদ্মনাম। আমি বলেছিলাম আমাদের ছদ্মনাম এই কয়েকটা পড়লেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর, এটা বেশি পরীক্ষায় আসে। কাজী নজরুল ইসলামের নুরু কিংবা ধূমকেতু, আমরা যেটা আসবে পরীক্ষায় সেটাই দিব। পেরিচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর। কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হুতম প্যাঁচা। বলাইচাঁদ মুখোপাধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, বনফুল। অ্যান্ড বিমল ঘোষ মৌমাছি, এটাও গুরুত্বপূর্ণ।
এরপরে অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, এটাও ভালো করে একটু পড়তে হবে। অনন্ত বড়ু, যাকে বড়ু চণ্ডীদাস বলে আমরা, এটার উপাধি হচ্ছে এটা। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে এই স্লাইড থেকে ভানু সিংহ, নুরু, এরপরে বনফুল, হুতম প্যাঁচা, মৌমাছি, অনিলা দেবী এবং হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়। এটা একটু ভালো করে তোমরা দেখে নিবা। দেখো, এটা দেখা শেষ? বলো, দেখা শেষ? শেষ, দেখা শেষ। তারপর চলে আসো উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের উপাধি। আমরা কিছু উপাধি দেখব। ওইটা ছদ্মনাম দেখলাম, তাই না? উপাধি কি? জসিমউদ্দিনের উপাধি পল্লী কবি। শামসুর রহমানের নাগরিক কবি। বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট। জীবনানন্দ দাশকে বলা হয় তিমির হননের কবি। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। অ্যান্ড হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন। কথা ক্লিয়ার? বলো, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? মুখস্থ হয়ে গেছে বলো তো? কার কার মুখস্থ আছে এগুলা? এই দুইটা স্লাইড কার কার মুখস্থ আছে? এই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর সাহেব এখানে আসছেন। সো ঠাকুর সম্পর্কে আমাদের যে প্রশ্নগুলা হতে পারে, এই প্রশ্ন আমি তোমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ লাইন আকারে দিয়েছি, যেটা আমাদের নার্সিং এর স্টুডেন্টদেরকে অলরেডি পড়ানো শেষ। নার্সিং এর স্টুডেন্টদেরকে অলরেডি আমাদের এগুলো পড়ানো শেষ। নার্সিং থেকে আমরা বেশ কিছু, ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট আছে। আমি এতটুকু বলতে পারি, নার্সিং এ যা যা পড়ছো তোমরা, এগুলোর বাইরে আর পড়তে হবে না। তোমরা তো কোশ্চেন দেখলা, কোশ্চেন দেখছো, এর চেয়ে তোমরা কঠিন প্রশ্ন সলভ করছো। এন্ড যারা যারা হচ্ছে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছো, আচ্ছা আমাকে একটু বলো তো, আমার জুম কিংবা ইউটিউবে কে কে আমাদের সাথে, আমাদের কোর্সের স্টুডেন্ট না, একদম টোটালি নতুন আমাদের সাথে যুক্ত হয়েছো, একটু আমাকে বলতে হবে। আমি দেখি যে কি পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে নতুন যুক্ত হয়েছো। একটু বলো তো। একদম নতুন, ফর দ্য ফার্স্ট টাইম। আল হামজা, নতুন। আশফিরা আহমেদ, থ্যাংক ইউ। এদিকে আছে আমাদের কে কে? শাহরিয়ার শিয়াব, সাইফুল, সাইদুল কবির, ওকে, হাবিবা, শিপা আক্তার, তানিয়া, শাপলা বেগম, রেদওয়ান, সাইফুল, রিনা আক্তার, বৈশাখী, অপর্ণা রায়, ইমরান, জান্নাত, জয়দেব নাকি নতুন কও? জয়দেব, তোমার কত মার্কস আসছে পরীক্ষায়? জয়, এই তো অনেকেই আছো। আচ্ছা, যারা নতুন আমাদের সাথে আজকে যুক্ত হয়েছো, আজকের ক্লাসটা একটু তোমাদের জন্য হয়তো বা অনেকটাই কষ্ট হচ্ছে বা বিরক্তিকর লাগতেছে, আমি জানি আমার ক্লাস বিরক্তিকর। তবে কালকে থেকে আমাদের স্টুডিও থেকে সরাসরি ক্লাসগুলো হবে। তো তোমরা ক্লাসগুলোতে অবশ্যই অবশ্যই মিস করবা না। ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করবা। আরে জয়দেব 63 আসছে, কি করলা? ইশরাতের 66, অথচ ইশরাত কি, কষ্ট লাগে খুবই যখন অল্প একটুর মধ্যে চান্সটা মিস হয়ে যায়। নেওয়াজ আল ইমরান, আমি চিনি তোমাকে। আচ্ছা, নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, তো নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমাদেরকে আরেকবার বলি তোমাদের জ্ঞাতার্থে, সেটা হচ্ছে যে আমাদের যে বিব্রেইনার অ্যাপটা আছে, অ্যাপের ভিতরে গিয়ে তোমরা ফিচার্সে ক্লিক করবা। ফিচার্সে গেলেই তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্রি কোর্স যেটা, সেখানে গিয়ে তোমরা আমাদের পিডিএফ, আজকের যে ক্লাস হচ্ছে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। পাশাপাশি হচ্ছে আমাদের ক্লাস পিডিএফ এর পাশাপাশি এই যে রেকর্ডেড ক্লাসটা ওখানেই তোমরা পেয়ে যাবা। এবং পরীক্ষাগুলো নিব ওখানেই, দেখবা সেকশন আছে এবং ওখানে তোমরা পেয়ে যাবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এবং ওখানে আমি রুটিনটাও দিয়ে দিব, আমাদের ক্লাসের যে রুটিন আছে সেটাও পিডিএফ করে ওখানে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য আরো অনেকটাই ইজি হবে।
ক্লাস শেষ, ক্লাস শেষ হলে পিডিএফ দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু শুরু করি, বাকিটা হচ্ছে শেষ করে দেই। দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি কি আসতে পারে আমি একটু শুধু বলে দেই, তোমরা এটা পড়বা, তোমাদের কাছে স্লাইড যাওয়ার সাথে তোমরা পড়বা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? এটা হচ্ছে বাল্মীকি প্রতিভা, তাই না? এটা একটা গীতিনাট্য ছিল। যদি বলে এটা কোন টাইপের বা কোন ধরনের নাটক, এটা হচ্ছে গীতিনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। এটা কি? বউ ঠাকুরানীর হাট প্রথম উপন্যাস, প্রকাশিত উপন্যাস, 1883। অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটা, এটা হচ্ছে প্রচুর আসে, এটা হচ্ছে মুসলমানের গল্প। মুসলমানের গল্প। কুষ্টিয়া শিলাইদহে বসবাসের কালেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। এটা প্রায় পরীক্ষায় আসে। ছোট গল্প রচনার স্বর্ণযুগ হচ্ছে এইটা। হ্যাঁ, ছোট গল্প রচনার স্বর্ণযুগ হচ্ছে এই কুষ্টিয়া শিলাইদহে যখন বসবাস করছিলেন ওই সময়টাই। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে, এবং গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সং অফারিংস, এর কারণে কিন্তু তিনি নোবেল পুরস্কার পান, তাই না? সরাসরি গীতাঞ্জলির জন্য নোবেল পায় নাই, নোবেল পাইছে ইংরেজি অনুবাদ যখন করেন সেইটার কারণে। সং অফারিংস 12 সালে অনুবাদ হয়, 13 সালেই তিনি নোবেল পুরস্কার পান। এবং সেখানে অনুবাদ করেন রবীন্দ্রনাথ নিজেই, তবে এর ভূমিকা লেখেন ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস। ডব্লিউ বি ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড বা স্যার উপাধি বর্জন করেন পাঞ্জাবের জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। ওকে। এবং রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা, 1941 সালে। 1941 সালে। এরপর দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন একটা নাটক, সেটা হচ্ছে বসন্ত নাটক। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কি করেন? বসন্ত নাটকটি উৎসর্গ করেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছে গল্প সংকলিত হয়েছে কতটি? 95টি। সো মোটামুটি তোমাদের আশা করি এগুলা সব মুখস্থ আছে, এবং যদি না থাকে একটু পরে নিবা, একটু পরে নিলেই হয়ে যায়। ওকে, একটু পরে নিলেই হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই অবশ্যই পড়বা। এবং আমরা যে পরীক্ষাগুলো নিব, দেখো তোমাদের মডেল টেস্ট আমরা 5টা নিব। 5টা মডেল টেস্টের মধ্যে প্রথম 3টা সবার জন্য কমন করে নিব। বাংলা, ইংলিশ এবং জিকের উপর। বাংলা, ইংলিশ এবং জিকের উপর আমি 3টা মডেল টেস্ট নিব। 100 মার্কসের। 100 মার্কসের থাকবে। এবং সবার জন্য প্রশ্ন সেম, কারণ বাংলা, ইংলিশ আর জিকে তো কমন। তো প্রশ্ন সেম থাকবে, এবং ওখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ পরীক্ষায়। অ্যান্ড সেই সাথে আমি আর একটা মডেল টেস্ট নিব একান্তই সায়েন্সের স্টুডেন্টদের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো থাকবে। আর তোমরা অনেকেই হয়তো এখনো কনফিউজড যে কি কি আছে। হ্যাঁ ভাইয়া, স্লাইডের লেখাগুলো একটু ছোট। স্লাইডের লেখা একটু ছোট, তোমাদের কাছে গেলে বড় হবে, তোমরা যখন হাতে পাবা তখন দেখবা বড়। ওকে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলা থেকে হচ্ছে আমাদের 4টার মধ্যে 3টা আনসার করতে হয়। গুচ্ছতে পরীক্ষা দাও নাই কেউ? গুচ্ছতে দিলে তো বোঝার কথা। গুচ্ছতে দিলে বোঝার কথা তুমি ফোর্থ সাবজেক্ট, অথবা হচ্ছে ওই তার আগে যেটা আছে, বায়োলজি অথবা বায়োলজি কিংবা হায়ার ম্যাথ, দুইটার মধ্যে যে কোনো একটা আনসার করবা। বুঝতে পারছো? যে কোনো একটা আনসার করবা। তো এগুলোর উপর আমি হচ্ছে আচ্ছা, এখানে কেউ আসো হায়ার ম্যাথ আনসার করবো? আমার তো মনে হয় না। হায়ার ম্যাথ যদি অ্যান্সার না করো, তাহলে তোমাদের জন্য আমি ওই 3টা সাবজেক্টের উপর 100 মার্কসের নিব, এবং মানবিকের জন্য একটা 100 মার্কসের পরীক্ষা নিব। ভাইয়া কমার্সের হবে না? বলো তো, কমার্সের হবে না? কমার্স কি দোষ করছিল কও? আমি যে কমার্স পারি না এই জন্য। আমি তো কমার্স পারি না, সমস্যা এই জন্য। কমার্সও যে কোনো ভাবে নিব, যাও। কমার্সেরও হচ্ছে পরীক্ষা নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তবে ক্লাস নেওয়ার আসলে অ্যাবিলিটি নাই আমার। তোমার কমার্সের ক্লাস নিতে পারবো না। তো আর আমরা তো আমাদের আসলে টিচার প্যানেলের মধ্যে আমরা কমার্সের টিচার আছে, বাট একদম হচ্ছে বরাবর তো ক্লাস আমাদের প্রয়োজন হয় না কমার্সের, এই জন্য হবে না। মানবিকের ক্লাস আমাকেই তোমরা পাবা। মানবিকের ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো, এবং সর্বোচ্চ অ্যানালাইসিস করে সুন্দর করে তোমাদের ওই ক্লাসেই সাজেশন হয়ে যাবে। এত সুন্দর করে তোমাদেরকে ওই ক্লাস নিব, এতটুকু তোমাদেরকে ভরসা দিলাম। তো তোমরা গিয়ে দেখবা যে হয়তো ওখান থেকেই পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে? আর কিছু? আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, কালকে 21 তারিখে প্রকাশ পাওয়া, কি 21 তারিখে প্রকাশ পাওয়া একটা নোটিশে দেখলাম সার্কুলার ক্যালকুলেটর নেওয়া যাবে না, আপনি বললেন নেওয়া যাবে, কি করব? আচ্ছা, 21 তারিখে প্রকাশ হয়েছে আবার।
তুমি লাস্ট নোটিশ দেখো, লাস্ট নোটিশ দেখলেই বুঝতে পারবা। ওকে, আবারও তোমাদের সাথে আমি ওটা দেখে নিয়ে বলবো, সমস্যা নেই। হায়ার ম্যাথে যে ম্যাথগুলো আসে এটা তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, পসিবল না। আর এখানে তোমার 9 10-এর ম্যাথ দিবে না তো। ওকে, ডান। যখন এটা আসবে তখন আমরা বলবো, এখন অনেক সময়। এবার চলে আসো, কি বলছে, বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ছোট বাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করেছিলেন। কত? 200 টাকা। আহ্বান গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবার পুরাতন বন্ধুকে গ্রামের চক্রবর্তী মশাই। গ্রামের চক্রবর্তী মশাই লেখক কতবার গ্রামে আসলেন, লাস্ট কবে আসলেন, এইগুলা তোমাদের মনে রাখতে হবে। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। লেখক জ্যৈষ্ঠ মাসে গ্রামের ছুটিতে তার খড়ের তৈরি নতুন ঘরে উঠলেন এবং পুনরায় বাড়ি আসেন 5 6 মাস পর, আশ্বিন মাসের শেষে শরতের ছুটিতে। এইটা দেখো সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা। এরপর কি আছে, বুড়ি লেখকের জন্য দুধ এনেছিল কার কাছ থেকে? হাজরা বেটার বউয়ের কাছ থেকে। এবং বুড়ি লেখকের জন্য শশার জালি কয়টা আনছিল? দুইটা। দুইটা শশার জালি, মানে কচি শশা। আবেদ আলীর ছেলের নাম কি? গনি। এবং শুকুর মিয়া লেখককে বুড়ির কবরে মাটি দিতে বললেন। বুড়ি কোন ধর্মের? মুসলিম। আর লেখক হিন্দু, তাই না? কিন্তু তাকেও মাটি দিতে বলছে, মানে এইখানে ধর্মের একটা অন্যরকম ইয়া ছিল, যে তোমার এখানে ধর্ম বর্ণ ভুলে গিয়ে, জাতপাত ভুলে গিয়ে সবাই সবার পাশে দাঁড়ানো, কিংবা হচ্ছে মানুষের সাহায্য সহযোগিতায় থাকার ব্যাপারটা এখানে আসছে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের, বাবু কবে এসেছেন? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হাজরা বেটার বউয়ের, দেখো স্টার মার্ক করে দেওয়া আছে। এরপরে লেখকের গ্রামের বাড়িতে আসার কথা গল্পে আছে কতবার টোটাল? 4 বার। কাজী নজরুল ইসলামে সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেন। তাহলে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটক উৎসর্গ করে, এবং কাজী নজরুল আবার রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা নাটকটি, সঞ্চিতা কাব্যগ্রন্থটি, সঞ্চিতা কাব্যগ্রন্থ, হ্যাঁ। আর বসন্ত নাটক। এরপর কি পাচ্ছি আমরা, যে মিথ্যাকে চেনে সে কখনো মিথ্যাকে ভয় করে না। কার কথা এটা বলো? কাজী নজরুল ইসলামের, তাই না? কাজী নজরুল নিজেকে আখ্যায়িত করেছেন অভিশাপ রথের সারথি হিসেবে। অভিশাপ রথের সারথি হিসেবে। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। শিউলিমালা কাজী নজরুল ইসলামের একটি গল্প গ্রন্থ। আচ্ছা, আজকে স্লাইড কি দিব নাকি দিব না বলো তো? স্লাইড তোমাদেরকে দিয়ে দিব নাকি দিব না? স্লাইড লাগবে? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস এবং প্রথম, এটাকে বলা হয় পত্রোপন্যাস। পত্রোপন্যাস হচ্ছে বাঁধনহারা। তার উপন্যাস 3টা, বাকুম আমরা দিয়ে মনে রাখি, বাঁধনহারা, কোহেলিকা, মৃত্যু ক্ষুধা। অ্যান্ড মনে রাখা ভালো, বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, এবং সেটাই হচ্ছে বাঁধনহারা। সেটা কি? বাঁধনহারা। মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস, প্রথম উপন্যাস এবং আঞ্চলিক উপন্যাস পদ্মা নদীর মাঝি, 1936 সালে প্রকাশিত হয়। এরপর মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এবং ডাকনাম কালামানিক। ডাকনাম কি? মানিক। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম গল্প অতসীম আমি মাত্র 20 বছর বয়সে রচনা করেন। মানিক বন্দ্যোপাধ্যায় 39টি উপন্যাস এবং 300টি ছোট গল্প রচনা করেন। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় 1946 খ্রিস্টাব্দে। আহলাদের স্বামীর নাম যোগু, সবাই জানো। আর দেন হচ্ছে কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল কয়জন? 3 জন। আহলাদিকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ে বুড়ো রহমানের। পিসির ছেলে সন্তান এবং মাসির মেয়ে সন্তানের কথা বলা আছে গল্পে। মাসি বটি নিয়ে আসে এবং পিসি রামদার মতো কাটারি নিয়ে বেরিয়ে আসে। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে, এবং গল্পটির উৎস কি? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা প্রায় এইচএসসি পরীক্ষায় আসতো। এর সোর্স, উৎস কোথা থেকে আসছে এটা, সেইটা। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, তাই না? এন্ড আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ 5টি, এবং এই 5টি গল্প গ্রন্থে গল্প সংকলিত হয়েছে 28টি। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস 2টি, চিলেকোঠা সেপাই এবং খোয়াবনামা।
সো আমি এটা দিয়েছি আমাদের নার্সিং স্টুডেন্টদের, অলরেডি এগুলো সব মুখস্থ আছে। সো তোমরা যারা নতুন যুক্ত হয়েছো তোমাদেরকে একদম শর্টকাটে নির্যাসটুকু দিচ্ছি, যে এইগুলো অ্যাটলিস্ট তুমি না পড়তে পারলেও, পুরোপুরি না পড়তে পারলেও এই জিনিসগুলো পড়ো। এবং তোমরা ভালো করতে পারবা কিভাবে বলো তো, যারা এখনো প্রিপারেশন শুরু করো নাই, আজকে থেকেই শুরু করতে যাচ্ছ, তোমরা যদি বি ব্রেইনার সাথেও শুরু করতে যাও, যে আজকে আমার বাংলা ক্লাস আমি সারাদিন বাংলাই পড়বো, কালকে ইংরেজি ক্লাস আমি সারাদিন ইংরেজিই পড়বো, কালকে কিন্তু ক্লাস হচ্ছে বিকেল 5টায়, কালকের ইংরেজি ক্লাস বিকেল 5টায় হবে। হ্যাঁ, তো এই যে এইভাবে যদি তোমরা কমপ্লিট করতে যাও তাহলেই তোমরা পড়াশোনা শেষ করতে পারবা, একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। এবার চলে আসো, এই যে এখানে আরো অনেক কিছু আছে তাই না, এটাও তোমরা একটু দেখে নিবা। অ্যান্ড এরপরে হচ্ছে বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। সনেটের প্রবর্তক ইতালির কবি পেট্রার্ক এবং বাংলাদেশে মাইকেল মধুসূদন দত্ত। যদি তোমাকে বলে সনেটের প্রবর্তক কে, সেখানে পেট্রার্কের কথা নাই, আছে মধুসূদন, তাহলে মধুসূদন দিতে হবে, বাংলাদেশ উল্লেখ থাক বা না থাক। সনেটের অর্থ চতুর্দশপদী কবিতা, এটা আশা করি সবাই জানি। অ্যান্ড বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণ কুমারী। কৃষ্ণ কুমারী এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, মধুসূদন রচিত। দেখো আমি একদম আবারও বলছি, একদম তোমাদেরকে পুরো হাতের মুঠোয় দিয়ে দিচ্ছি সবকিছু, যেটা তোমার ইম্পর্টেন্ট জাস্ট নির্যাসটুকু তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সো আজাইরা অনেক কিছু পড়াশোনা করে তো লাভ নাই, যে জায়গাগুলো থেকে প্রশ্ন সেট হতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পড়লে আর কিছু লাগে না, সেগুলোই তোমাদেরকে একত্রিত করে দিয়েছি। এবার দেখো, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মধুসূদন দত্ত। জিমুতেন্দ্র কিসের গর্জন? মেঘের গর্জন। অ্যান্ড বীরেন্দ্র বলি বলা হয়েছে মেঘনাথকে। লক্ষণের মায়ের নাম সুমিত্রা, কুম্ভকর্ণের মায়ের নাম নিকষা দেবী, নাকি? অ্যান্ড ইন্দ্রের অপর নাম বাসব। এই যে আমাদের শেষের কবিতা এখানে আছে, সোনার তরীর কথা এখানে আছে, সো আমরা এগুলা পড়ে নিব। নজরুলের পদকের কথা আছে। জীবনানন্দ দাশ খুবই গুরুত্বপূর্ণ, জীবনানন্দ দাশের মা ছিলেন একজন স্বভাব কবি যার নাম কুসুম কুমারী দেবী বা কুসুম কুমারী দাস বলতে পারি। জীবনানন্দ দাশ ইংরেজি বিষয়ের অধ্যাপক ছিলেন। এই যে জীবনানন্দ সম্পর্কে আমরা একটু এটা পড়ে নিব, যে তাকে তার যে কাব্যগুলো আছে সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? চিত্র রূপময়। কবি বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে বলেছেন নির্জনতম কবি। সুফিয়া কামালের প্রথম বিয়ে হয় 1923 সালে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে, এবং তিনি পরিচিত হন সুফিয়া এন হোসেন নামে। এরপরে স্বামী মারা যায় 32 সালে যক্ষ্মা রোগে। না, চর্যাপদ মানে হচ্ছে আমাদের মধ্যযুগ, তারপরে হচ্ছে প্রাচীন যুগ, এই যে যুগ বিভাগগুলো তোমাদের আসবে না এখানে, ন্যাশনালে এখনো পর্যন্ত একটা তো পাই নাই আমি, পড়ার দরকার নাই। অ্যাটলিস্ট এমনি তুমি যদি এক্সট্রা পড়তে চাও, তোমার পড়া সব হয়ে থাকে, তখন তুমি একটু ভাষা ভাষা আইডিয়া নেওয়ার জন্য সেটা হচ্ছে তুমি পড়বা চর্যাপদ সম্পর্কে, ব্যাস। সুফিয়া কামালের দ্বিতীয়বার বিয়ে হয় 1939 সালে। আমাকে বলতে হবে 1939 সালটা কেন গুরুত্বপূর্ণ, 1939 সালে আর কি হয়েছিল একটু বলো তো, কেমন পারো? 1939 ইতিহাসে কেন স্মরণীয়, কেন গুরুত্বপূর্ণ, কেন? জানো না? আরে এই তো দ্বিতীয় বিয়ে করছে না আমাদের সুফিয়া কামাল, দ্বিতীয় বিয়ে করছে, আর ওইদিকে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এই তো একই কথা। দ্বিতীয় বিয়ে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 থেকে কত ছিল, 1945 নাকি? আর প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918। দ্বিতীয় বিয়ে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, সো এগুলো আমরা একটু দেখে নিব, তাহলে হয়ে যাচ্ছে। বেগম পত্রিকার সম্পাদক, বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন বলো তো? বেগম পত্রিকার সম্পাদক সুফিয়া কামাল। তাহারই পরে মনে কবিতার চরণ সংখ্যা। সো তোমরা এগুলা ভালো করে পড়বা, তাহলে আমার যে কমন ইয়াগুলা নিব না, সেগুলাতে এগুলা থেকে প্রশ্ন করব বেশি। সো এগুলো ভালো করে পড়ো। আচ্ছা, এখন কি আমি তোমাদেরকে মানে ছুটি দিয়ে জাস্ট স্লাইড তোমাদের হাতে দিলেই হবে বলো, নাকি পড়াবো? এই যে এখানে যা যা আছে স্টার করে দেওয়া আছে, সবগুলো স্টার করে দেওয়া আছে, তোমরা নিজে থেকে এগুলো পড়তে পারবা। তবে পড়তে হবে, অবশ্যই অবশ্যই পড়তে হবে। স্লাইড হাতে ধরাই দিলে হবে তো নাকি?
আমি যা পড়াচ্ছি আমি সর্বোচ্চ অ্যানালাইসিস করেই তোমাদেরকে পড়াচ্ছি, এর বাইরে আর যদি কিছু লাগে আমি হচ্ছে তোমাদেরকে সাজেশন আকারে ছোট ছোট করে সাজেশন আকারে দিয়ে দিব। সেটা তোমাদের জন্য আরো বেশি কাজে লাগবে। বুঝতে পারছো? তো আমি সাজেশন টাইপ করে ছোট ছোট করে তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপ ভিত্তিক প্রশ্ন যেগুলো আছে সেগুলোর জন্য মূল বইয়ের তোমরা ওই চ্যাপ্টারের শেষে অধ্যায়ের শেষে যেগুলো আছে সেগুলো পড়বা ভালো করে। অধ্যায়ের শেষে যা যা আছে এগুলো তোমরা একটু ভালো করে দেখবা, এমসিকিউ গুলা, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এগুলো পড়বো। এই যে ইয়াটা স্লাইডটা এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র, তারপরে হচ্ছে 18 বছর বয়সটা আমাদের এটা ভীরু এবং কাপুরুষ হবার বয়স নয়। 18 বছর বয়স পথে প্রান্তরে তুফান ছোটায়। তারপরে কি আছে, 18 বছর বয়স চলে বাষ্পের বেগে স্টিমারের মতো। এরপরে 18 বছর বয়স কবিতার লাইন সংখ্যা 32টা। তারপরে শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু বাংলা সেকেন্ড পেপার নিয়ে দেখবো। সেকেন্ড পেপার থেকে তোমরা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই দেখবা কি কি আছে এখানে। ফার্স্ট পেপার কিন্তু আর আমি দিলাম না, হ্যাঁ, ফার্স্ট পেপার তোমাদের আপাতত আর লাগবে না। এগুলা পড়ো, এগুলা পড়তে পারলেই অনেক বেশি হয়ে যাবে। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ। হ্যাঁ, ওষ্ঠ। এরপরে হচ্ছে বাকযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ জিহ্বা। জিহ্বা সবচেয়ে সচল, জিহ্বা। অ্যান্ড দেন কি আছে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। সংক্ষিপ্ত রূপ, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। ফলা বলা হয় হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে। কার হচ্ছে 10টা, ফলা 6টা। অ্যান্ড ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে আমাদের অনুবর্ণ, অনুবর্ণ। অ্যান্ড ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদান এটাকে বলা হয় ধ্বনি। আর মূল উপকরণটা হচ্ছে বাক্য। উপকরণে ক আছে, বাক্যতে ক আছে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। উপাদানে ন আছে, ধ্বনিতেও ন আছে, এটা দিয়ে মনে রাখতে পারি। সো মনে রাখার দিন শেষ। এখন আমরা ইউসুফ সরকারের বাংলাদেশ। বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি 37টি, এর মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে 7টা এবং বাকি 30টা মৌলিক ব্যঞ্জন ধ্বনি। পার্শ্বিক ধ্বনি বলা হয় ল কে। তারিত তারিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ খুব ভালো করে তোমরা একটু পড়ে নিবা, এটা আসতে পারে। ঘোষ, অঘোষ। অঘোষ হচ্ছে কত? 1 2, ঘোষ 3 4, আর অল্পপ্রাণ 1 3, মহাপ্রাণ 2 4। ব্যাস। পরাশ্রয়ী বর্ণ 3টা আছে। তারপরে উষ্ম বর্ণ আগে ছিল এখানে 4টা, এখন হয়েছে 3টা। এখন মূর্ধন্য ষ নাই, এখন মূর্ধন্য ষ নাই। খাঁটি বাংলা উপসর্গ, এই যে উপসর্গ থেকে কি কি পড়বা, এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। খাঁটি বাংলা উপসর্গ 21টা পড়তে হবে। তৎসম উপসর্গ 20টা পড়তে হবে। ফার্সি উপসর্গ এই যে 10টা এখানে দেওয়াই আছে। আরবি উপসর্গ 4টা এখানে দেওয়া আছে। ইংরেজি উপসর্গ 4টা এখানে দেওয়া আছে। তারপর হিন্দি উর্দু উপসর্গ আছে একটা। তারপরে কমন উপসর্গ আমাদের 4টা আছে। আশু, বিনি, এই যে ব্যাপার স্যাপার গুলো সব এখানেই আছে। সমাস শব্দের অর্থ কি কি? সংক্ষেপ, মিলন, একপদীকরণ। সমাস প্রধানত বা সাধারণত 6 প্রকার, সমাস মূলত 4 প্রকার। মূলত 4 প্রকার, প্রধানত 6 প্রকার। তারপরে হচ্ছে কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায়, এখানে দেখো দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য, বহুব্রীহি সমাসে তৃতীয় পদের অর্থের প্রাধান্য, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য, এবং বাকি যে 3টা সমাস এই 3টাতে না, আমার ঘুম ধরে নাই, আমি আহ চাইতেছিলাম না আর পড়াই, কারণ পড়ানো তো হয়ে গেছে, তোমরা তো মোটামুটি দেখতেই পাচ্ছো। তো বাকি 3টা যে সমাস আছে আমাদের, এগুলোতে পরপদের অর্থের প্রাধান্য পায়। কি কি? কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু সমাস। যা আছে এগুলোই এগুলোই তোমাকে পড়তে হবে। এই যে এখানে আমাদের কিছু কি আছে, সন্ধি বিচ্ছেদ আছে, এগুলো তোমরা একটু ভালো করে পড়বা। এগুলো একটু ভালো করে পড়বা, তাহলেই হয়ে যাবে। নিপাতন সিদ্ধ পড়বা, বিসর্গ সন্ধি পড়বা। ওরে বাবা, শেষ। ওকে, শেষ করে দিলাম তো। মোটামুটি হচ্ছে তোমাদের সাথে আজকের ক্লাসটা এরকমই, এটাই ছিল। তো কেমন লাগছে আজকের ক্লাস সেটা জানি না, বাট আমি তোমাদের সামনে ট্রাই করেছি। তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কোশ্চেন ব্যাংক অ্যাভেইলেবল না, পাশাপাশি হচ্ছে অনেক আগে পরীক্ষা হয়েছিল, তো তোমাদের সাথে আমি একদম বর্তমান সিলেবাসের সাথে আগের যে প্রশ্নপত্র যা যা ছিল সেটা ম্যাচ করে দিয়ে তোমাদেরকে একটা আউটলাইন দাঁড় করিয়ে দিয়েছি। কি কি আসবে বা কোন কোন টপিক কতটা গুরুত্বপূর্ণ এটা তোমাদের হাতের মুঠোয় দিয়ে দিয়েছি। সো আশা করি তোমরা এখন নিজেরাই এটা সুন্দর করে অ্যানালাইসিস করে পড়তে পারবা। এই ভরসাটুকু রাখতে তো পারি নাকি, বলো?
আই ডোন্ট নো যে ক্লাস কেমন হয়েছে, বাট আমি ট্রাই করেছি তোমাদেরকে অনেকটা ইজি করে দেওয়ার জন্য, এবং স্লাইডটা হাতে পাওয়ার পর তোমরা যদি পড়তে পারো, পুরো স্লাইডটা যদি কভার করতে পারো, তাহলে তোমরা দেখবা যে অনেক ইজি এবং অনেক ইনফরমেশন এখানে আছে। অ্যান্ড খুব বেশি লম্বা ক্লাস নিলে তাহলে তোমরাও বিরক্ত হয়ে যাবা, আমার নিজেরও একটু হয়তো বিরক্তি কাজ করতে পারে। বাট কালকে থেকে কোনোভাবেই ক্লাস মিস করিও না, যারা রুটিন পাও নাই তারা আমাদের গ্রুপে একটু নজর রাখো, গ্রুপের মধ্যে পেয়ে যাবা। আর যদি একান্তই না পাও, আমার চ্যানেলে যাও, আমার চ্যানেলে গেলে ওখান থেকে পেয়ে যাবা। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো না, একটু ঘুরে আসো আরেকবার। হ্যাঁ। আর আমরা দিচ্ছি তোমাদেরকে টোটাল 8টা ক্লাস, এরপরেও যদি কমার্স নিয়ে তোমাদের আরো কিছু থাকে, কমার্সেরও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। সো ভয় পাওয়ার কিছু নাই, সাথে থাকো। বিব্রেইনারের যে সার্ভিস তোমাদেরকে দিচ্ছে তোমরা নাও, তোমরা চান্স পাও, এটাই আমরা চাই, ভালো ভালো কলেজে তোমরা চান্স পাও। ওকে, সবার জন্য শুভকামনা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এই পর্যন্তই।